হঠাৎ করে এই শহরে একের পর এক খুন হতে থাকে, আর এই সব খুনগুলো হচ্ছিল আজ থেকে 25 বছর আগে পুলিশের হাতে ধরা পড়া ভয়ঙ্কর সিরিয়াল কিলার জিনাতের আদলে। তবে কি সেই আবার নতুন করে এই খুনগুলো করছে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? সে তো পুলিশের কাছে জেলবন্দি হয়ে আছে। তাহলে কি এই খুনগুলোর পিছনে এমন কেউ রয়েছে যে জিনাতকে কপি করছে, নাকি জিনাতই চালছে অন্য কোনো চাল? সেটাই দেখবো আজকের গল্প মিসেস দেশপান্ডেতে। শুরুতেই আমরা বিরাট নামের একজনকে দেখি। সে তার ঘরে বসে গান শুনে বেশ এনজয় করছিল। ঠিক ওই সময় দরজায় বেল বেজে ওঠে। বিরাট দরজা খুলতেই একটা অজানা কিলার চলে আসে সামনে। এই কিলার এসেই বিরাটকে ধরে তার গলায় রশি বাঁধে, আর এরপরই সে তাকে নৃশংসভাবে খুন করে। আর যাওয়ার সময় তার হাতে রেখে যায় তারই অর্জিত অ্যাওয়ার্ড। জিনিসটা খুব অদ্ভুত লাগলেও এটাই হয়তো বা এই কিলারের খুন করার স্টাইল। এই কিলার খুন করে চলে যাওয়ার পরই সেখানে দুইটা মেয়ে চলে আসে, যাদেরকে বিরাট আগেই ডেকে রেখেছিল ফান করার জন্য। আর সেই জন্যই মেয়ে দুটো এখানে এসে উপস্থিত হয়। কিন্তু তারা এসেই দেখে বিরাটের মৃতদেহ। এটা দেখার পরই তো তারা ভীষণ ঘাবড়ে যায় আর দ্রুত পুলিশকে ডেকে আনে। পুলিশ অফিসাররাও সেখানে এসে পৌঁছায়। তারা এসে দেখে বিরাটের লাশ বসা অবস্থাতেই রয়েছে, আর অদ্ভুত ভাবে তার চোখ বেরিয়ে আছে। জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। সেখানে যে পুলিশ অফিসার আরুণ আসে, সেই খুনের স্টাইল দেখে মনে করতে থাকে এরকমই তো আরো অনেকগুলো খুন হয়েছে, সবগুলোর কায়দা প্রায় একই রকম। অর্থাৎ যে খুনি সে একটা সিরিয়াল কিলার, আর সেইভাবেই তার ভিকটিমকে মেরে ফেলে গলায় রশি বেঁধে। এসব দেখে শুনে অফিসার আরুণ দ্রুত কল করে হায়দ্রাবাদের জেলে। সেখানের জেলারকে সে বলতে থাকে, দেখো তো সেই মহিলা জেলে আছে কিনা। জেলার তখন চেক করে বলে, হ্যাঁ আছে তো, আর সে ঘুমিয়ে আছে। আরুণ বলতে থাকে, তুমি 100% নিশ্চিত তো সেই তো আছে সেখানে? জেলার বলে, হ্যাঁ স্যার, আমি দেখেই বলছি, সে এখানেই আছে, আর কোথাও যায়নি, আর যাবেই বা কোথায়। আরুণ এই কথাটা শুনে একটু কনফিউজড হয়ে যায়। হয়তো বা সে অন্য কিছু ভাবছিল। আরুণ যার কথা বলছে সেও হয়তো একজন সিরিয়াল কিলার। তো কিছুক্ষণ পরই আমরা সেই মহিলাকে দেখি। সে উঠে ব্যায়াম করছিল। এই মহিলার নাম হচ্ছে জিনাত। এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। ঘুম থেকে উঠেই জিনাত জেলে রান্নার কাজ করছিল। জেলে তো বিভিন্ন জনকে বিভিন্ন কাজ দেওয়া হয়। জিনাত পেয়েছিল রান্নার কাজ, তো সে তার কাজ করতে থাকে। তখনই তাকে একজন অফিসার এসে বলে, তোমাকে ম্যাডাম ডাকছেন, চলো আমার সাথে। জিনাত তখন কোনো কথা না বলে তার সাথে সাথে ম্যাডামের অফিসে আসে। সেখানে আসার পরে সে খেয়াল করে টিভিতে নিউজ হচ্ছে অভিনেতা বিরাটের নৃশংস মৃত্যু নিয়ে। জানা গেছে তাকে নাইলন থ্রেড দিয়ে মারা হয়েছিল। তো জিনাত এখানে আসার পর ম্যাডাম তাকে বলে, গতকাল আমাকে কল করেছিলেন অফিসার আরুণ, আর তিনি তোমার কথাই জিজ্ঞেস করছিলেন, তুমি কি তাকে চেনো? জিনাত তখন একদম চুপ করে থাকে। এটা দেখে ম্যাডাম বলে, জিনাত, আমি তোমাকে গত 5 বছর ধরে চিনি। তুমি খুবই ভালো একজন মানুষ, কিন্তু আমি জানি না তুমি জেলে আসার আগে কি করতে আর কোথায় ছিলে, কি কারণেই বা জেলে আছো। তুমিও আমার সাথে কখনো তা শেয়ার করনি। তাই আমি জানতে চাইছি, আরুণ স্যারের কলের সাথে কি তোমার অতীতের কোনো সংযোগ আছে? থাকলে অবশ্যই আমাকে জানাও। জিনাত তখন বলে, হ্যাঁ ম্যাডাম, আছে। এ কথা শুনে ম্যাডাম একটু অবাক হয়। এরপর বলতে থাকে, তো তুমি কি কিছু বলতে চাও এই ব্যাপারে? জিনাত বলে, হ্যাঁ ম্যাডাম, আমি ওনার কাছে একটা মেসেজ পাঠাতে চাই, দয়া করে পাঠিয়ে দিবেন। অন্যদিকে আমরা আরুণকে দেখি। তার কাছে এসে কথা বলে সূর্যবংশী। সূর্যা জানায় এই যে কিলার, সে একজন সিরিয়াল কিলার। ঠিক 25 বছর আগের সিরিয়াল কিলিং প্যাটার্নের সাথে এই কিলিং প্যাটার্নটা মিলে গেছে। আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে 25 বছর আগে সেই পুরনো সিরিয়াল কিলার আর এই সিরিয়াল কিলার এক কিনা। এটা কি একজনেরই কাজ, নাকি এখানে অন্য কেউ আছে? সেটাই এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু কেন যেন এসব কথায় খুব একটা কনভিন্স হয় না আরুণ। তার মাথায় অন্য কিছুই চলছিল। তো আরুণের মাথায় কি চলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় একটা লোক কিলারের মতোই কালো কাপড় পরে এসেছে। সে একটা বাড়িতে এসেছিল। সেখানেই ঘুমিয়েছিল একটা বাচ্চা মেয়ে আর তার মা বাবা। তাদেরকে এই লোকটা অদ্ভুত ভাবে দেখতে থাকে। তবে এই 3 জনকেই লোকটা কেন এভাবে দেখছিল তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দৃশ্য চলে যায় পরদিন। আরুণ আসে সেই জেলে, হায়দ্রাবাদের জেলে, জিনাতের সাথে কথা বলতে। জিনাত তখন আরুণের সামনে এসে উপস্থিত হয়। জিনাতকে দেখেই আরুণ হ্যালো বলে, আর জিনাতও স্মাইল করে। তারপর আরুণ জিনাতকে বলে, তো হ্যালো মিসেস দেশপান্ডে। জিনাত বলে, হ্যাঁ বলুন আরুণ সাহেব। আরুণ বলে, তো 25 বছর তাই না? 25 বছর ধরেই তো এখানে আছেন। জিনাত বলে, না, 25 বছর 1 মাস 17 দিন। আরুণ
এসব শুনে বলে, হ্যাঁ সেটাই তো, এতগুলো বছরের মধ্যে তুমি প্রথম আমাকে মেসেজ করলে, তাও 3টা শব্দে, আমি হেল্প করতে পারবো। তুমি জানতে এরকম কথা বললে আমি অবশ্যই আসবো, তাই এই তো চলে এসেছি। জিনাত বলে, হ্যাঁ আমি জানতাম। অরুণ তখন বলে, তাহলে বলো কিভাবে আমাকে তুমি হেল্প করতে পারবে। এরপর জিনাত বলতে থাকে, তো তোমার ধারণা মুম্বাইয়ে রিসেন্টলি যা হয়েছে, অর্থাৎ অভিনেতা বিরাটের খুন, এই সব কিছুর পেছনে আমিই দায়ী? অরুণ বলে, হ্যাঁ আমি তো সেটাই ভাবছি, কারণ তোমার মার্ডারের সাথে এই রিসেন্ট মার্ডারের প্যাটার্নটা একেবারেই মিলে যায়। জিনাত বলে, আমি কি এখান থেকে পালিয়ে গিয়ে মার্ডার করব, এটাই মনে হয়? অরুণ বলে, হ্যাঁ সেটাই মনে হয়। জিনাত এটা শুনে বলতে থাকে, তুমি সব সময় আমার চালাকিকে নিয়ে একটু বেশিই ভাবো তাই তো? অরুণ বলে, হ্যাঁ ভাবি, কারণ 25 বছর আগে আমার সিনিয়র বলেছিল তুমি অত্যন্ত চতুর, তাই আমার তো ধারণা তুমি যে কোনো কিছুই করতে পারো। অরুণ আরো বলতে থাকে, যখন তুমি স্বীকার করলে যে তুমি 8টা মার্ডার করেছো, তখন তো সবাই নিস্তব্ধ হয়েছিল। আমি মনে করি তুমি আমার চিন্তার থেকেও বেশি চতুর মিসেস দেশপান্ডে। জিনাত এই কথা শুনে বলে, আমার নাম জিনাত। অরুণ বলে, হ্যাঁ জিনাত। জিনাতের পর বলতে থাকে, আমি যেহেতু ভেতরে আছি, তার মানে বাইরেও অন্য কেউ আছে যে কিনা আমাকে কপি করার চেষ্টা করছে। অরুণ এটা শুনে বলে, আর তুমি বলছো আমাকে হেল্প করতে পারবে? জিনাত বলে, তুমি এখান পর্যন্ত আমার সাথে দেখা করতে এসেছো, মানে কিলার একমাত্র বিরাটকে একা খুন করেনি, বরং আরো খুন করেছিল, তাই না? অরুণ বলে, হ্যাঁ করেছে। জিনাত তখন জিজ্ঞেস করে, কতগুলো? অরুণ জানায় এখন পর্যন্ত সে 3টা খুন করেছে। আর তুমি কেন ভাবছো সে একটা ছেলে কিলার হবে? আমার সামনে তো একজন মহিলা সিরিয়াল কিলারও বসে আছে। জিনাত বলে, সেখানে কেউ নেই যে আমার মতো হতে পারবে। তো ধরো আপাতত সেই কিলারটা ছেলে, সে যে খুনগুলো করছে তাকে একদম আমার মতোই সে কপি করতে পারছে। অরুণ বলে, হ্যাঁ একদম সেম খুন। জিনাত এসব শুনে বলে, তাহলে সে আরো 5টা খুন করবে, আর আমার হেল্পই তোমাদের লাগবে। অরুণ তখন বলতে থাকে, আচ্ছা তোমার কেন মনে হচ্ছে মুম্বাই পুলিশ ওই সিরিয়াল কিলারকে ধরতে পারবে না? জিনাত বলে, তারা পারবে, কিন্তু তার জন্য সময় লাগবে। তোমার কাছে কি সেই পরিমাণ সময় আছে অপেক্ষা করার? তবে দেখো আমি সেটা করতে পারবো যা পুলিশ পারবে না। অরুণ তখন জিজ্ঞেস করে, কি পারবে? জিনাত বলে, আমি তার মতো চিন্তা করতে পারবো, কিন্তু আমার তার বদলে কিছু লাগবে। এবার অরুণকে জিনাত কিছু একটা বলে, যার ব্যাপারে অরুণ কথা বলতে আসে তার সিনিয়রের সাথে। তার সিনিয়র বলে, আমি এটা করার অনুমতি কখনো দিতে পারবো না অরুণ, ভুলে যাও, বাদ দাও। অরুণ বলে, স্যার আমাদের হাতে আর সময় নেই, না হলে মিডিয়া জানাজানি হলে চারদিকে একটা সমস্যা তৈরি হবে, আর এর আগেই আমাদেরকে কপিক্যাট কিলারকে ধরতে হবে। তাকে ধরতে একমাত্র মিসেস দেশপান্ডে হেল্প করতে পারে, কারণ সে ওই কপি কিলারের মতোই চিন্তা করতে পারবে। একটু বোঝার চেষ্টা করুন স্যার। সিনিয়র বলে, যেভাবে মিসেস দেশপান্ডে বলছো যেন কত মাসুম গৃহিণী সে। দেখো তুমি যাই করো একটু বুঝে শুনে করো, একটা কিলার ধরতে গিয়ে আরেকটা কিলারকে হারিয়ে ফেলো না, তাহলে কিন্তু আরেক ঝামেলা। অরুণ বলতে থাকে, স্যার আমি সব দায়িত্ব নিজে নিচ্ছি, যদি আমার পরিকল্পনা ভুল প্রমাণিত হয় তবে সব দায় আমার থাকবে। সিনিয়র এটা শুনে বলে, ঠিক আছে, সাবধানে করবে, যাই করবে। অরুণ পরে অফিসার তেজাসকে ডাকে আর তার সাথে আলোচনা করে সব মার্ডার গুলো নিয়ে। সেখান থেকে আমরা জিনাতের সম্পর্কে জানতে পারি। আসলে এই জিনাতের আসল নাম সীমা দেশপান্ডে, আর সে একজন হাউসওয়াইফ ছিল, কিন্তু কোনো একটা কারণে সে 8টা খুন করে বসে, আর তারপরই তাকে অরুণ গ্রেফতার করে ফেলে। কিন্তু অরুণের কাছে 8টা খুন প্রমাণ করার মতো কোনো এভিডেন্স ছিল না, তাই সীমাকে তার দোষ স্বীকার করাতে বাধ্য করে অরুণ। সীমা তখন এক শর্তে বাকি খুনের ব্যাপারে জানায়, আর শর্ত ছিল তাকে অন্য জেলে রাখা হবে, নাম পরিবর্তন করে, পরিচয় পরিবর্তন করে, এক কথায় তার সবকিছু পরিবর্তন করতে হবে। তাই অরুণ তাকে তার হাজবেন্ডের একটা খুনের স্টেটমেন্ট দিয়ে হায়দ্রাবাদে জিনাত ফাতেমা নামে পাঠিয়ে দেয়, আর সেখানেই এত বছর ধরে ছিল সীমা। এখন সীমা থাকবে কপিক্যাট কিলারকে ধরার ইনভেস্টিগেশনের কাজে, আর তাদেরকে হেল্প করবে কিলারের মতো চিন্তা করে। তেজাস এই সবকিছু জানার পর বলে, স্যার এটা তো খুবই রিস্কি হয়ে যাবে, আমি নিশ্চিত যে সীমা একটা ভয়ঙ্কর মহিলা, সে যে কোনো কিছু করতে পারে। অরুণ বলে, হ্যাঁ কিন্তু এই মুহূর্তে আমাদের তাকে প্রয়োজন, তাই তাকে তো কাজে লাগাতেই হবে। আর তুমিও কাজে লেগে পড়ো প্রমোশনের জন্য, ভালো কাজ করলে ভালো ফল পাবেই, বুঝতে পারলে? অন্যদিকে আমাদেরকে সীমা অর্থাৎ সেই জিনাতকে দেখানো হয়, সে কি যেন একটা পিষে পিষে পাউডার বানিয়ে লুকিয়ে রাখছিল, তারও হয়তো কিছু বড় পরিকল্পনা আছে এই ইনভেস্টিগেশনকে ঘিরে। এরপরে আমরা তেজাসের স্ত্রীকে দেখতে পাই, তার নাম তানভি। তানভিকে বা তার ফ্যামিলির কাউকেই তেজাস জানায়নি যে সে কোন কেসে বর্তমানে আছে। সে তাদেরকে বলে এটা টপ সিক্রেট, এখনই কাউকে কিচ্ছু বলা যাবে না। দৃশ্য চলে যায় রাতের বেলা। হঠাৎ করেই সীমা অভিনয় করে তার পেটে ব্যথা করছে, যার ফলে তাকে জেল থেকে বের করা হয় আর বলা হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। কিন্তু পথেই তাকে পরিকল্পনা অনুযায়ী পুলিশ অফিসাররা এসে সেখান থেকে নিয়ে চলে যায়। তাকে নিয়ে আসা হয় একটা বাড়িতে, সেই বাড়িটা প্রস্তুত রাখা হয়েছে সিসি ক্যামেরা দিয়ে,
যেন কোনো উল্টোপাল্টা কাজ করলেই সীমার সাথে সাথে ধরা পড়ে যায়। তো কিছুক্ষণ পরই তেজাস আসে আর সীমাকে কিছু ছবি দেখায় খুনের। এসব দেখে সীমা বলে, আমি এভাবে ছবি দেখে কিছুই বুঝতে পারবো না, আমাকে ক্রাইম সিন দেখতে হবে। তেজাস বলে, সেটা অসম্ভব। আরুণ বলতে থাকে, আমি অ্যালাউ করব, সমস্যা নেই। বাইরে তেজাস এসে আরুণকে বলে, স্যার আমার মনে হয় এটা ভালো আইডিয়া নয়, তাকে ক্রাইম সিন দেখানো ঠিক হবে না, রিস্কি কাজ, এটা বোঝার চেষ্টা করুন। আরুণ বলে, দেখো আমি জানি, কিন্তু এখন কিচ্ছু করার নেই, রেজাল্ট জলদি চাই আমাদের, সে কারণে এটা করতেই হবে। এরপর আর কি, সীমাকে আনা হয় বিরাটের বাড়িতে। সীমা সেখানে এসে সবটা নিজে নিজে কল্পনা করে আর পরে বলে, আমার 3 নম্বর খুনটাকেই সে কপি করেছে এখানে। আমি একইভাবে একজনকে খুন করেছিলাম, সে মেয়েদের উপর শারীরিক নির্যাতন চালাতো আর পরে তার হাতে তার সমাজের থেকে পাওয়া অ্যাওয়ার্ডটা ধরিয়ে দিয়েছিলাম। ঠিক এই খুনের ব্যাপারেই আরুণ আমি তোমার কাছে একটা ফাইলে স্বীকার করেছি, তাই আমার মনে হয় এই খুনটা যে কপি করেছে সে আমার ফাইলটা অবশ্যই পড়েছে। আরুণ বলে, আমি বাদে আর 5 জন ফাইল পড়েছিল। তেজাস বলতে থাকে, আমাকে সেই 5 জনের নাম দিন স্যার। আর মিসেস দেশপান্ডে, আপনি এই কথাটা বলতে এখান পর্যন্ত আসলেন কেন? সেটা তো আগেই বলতে পারতেন। সীমা বলে, 25 বছর জেলে থাকার কারণে আমি কিলারের মতো চিন্তা করতে পারছিলাম না, কিন্তু ক্রাইম স্পটে আসার পর নিজেকে এখানে কল্পনা করতে পারি, তাই আপনাদেরকে এভাবে হেল্প করলাম। হেল্প হলো তো? তেজাস বলে, ঠিক আছে। পরে সীমা একটা হেল্প চায় আরুণের কাছে। সীমা রান্নাঘরে রান্না করার অনুমতি চায় আর তাকে সেই অনুমতিও দেয়া হয়। সে তো খুব আনন্দের সাথে রান্না করা শুরু করে। ওদিকে তেজাস আসে সেই ফাইলটা যার কাছে ছিল তার সাথে দেখা করতে, কিন্তু লোকটা তখন দেখে সেফ লকারে সেই ফাইলটা নেই। এটা দেখে তার মনে হয় যে এটা হয়তো তার ইউজলেস ভাতিজার কাজ, তার নাম কুশ। এখন দেখা যায় এই কুশই হচ্ছে সেই ছেলে যে রাতের অন্ধকারে কালো কাপড় পরে লোকদেরকে ধরে বেড়ায়। কুশ তেজাসকে দেখেই পালাতে থাকে। তেজাস তখন কন্ট্রোল রুমে কল করে বলে তাকে দ্রুত ফলো করতে। পরে তার ঘরও চেক করা হয় আর চেক করতে করতেই বাথরুমে তারা কিছু চিঠি পায়, যেগুলো সীমা দেশপান্ডে লিখেছে কুশকে। কুশ কেমন আছে, কি করছে আর সে কুশকে কত পছন্দ করে, এই সবই চিঠিতে লেখা ছিল। এসব দেখে তেজাস অবাক হয়ে যায় আর আরুণকে এনে দেখায় আর বলতে থাকে, স্যার মিসেস দেশপান্ডে কুশের সাথে যুক্ত ছিল, তার মানে কুশই কিলার, আর মিসেস দেশপান্ডে আমাদেরকে মিথ্যা বলে বোকা বানিয়েছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় জেলে কুশ চিঠি নিয়ে আসতো আর সেই চিঠি আরেকজন মহিলার মাধ্যমে আসতো সীমার কাছে। কুশ লিখেছিল সেই চিঠিতে যে আমিও আপনার মতো হতে চাই। এই পৃথিবীতে অনেক অমানুষ আছে যারা পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য নয়, আমি তাদেরকে শেষ করার দায়িত্ব নিয়েছি। আমি আশা করছি আপনি আমাকে বুঝবেন, কারণ আমি আপনার মতনই, আমি আপনাকে নিজের ভালো বন্ধু ভেবে নিয়েছি। তো বর্তমানে তেজাস সীমাকে চিঠিগুলো দেখায় আর বলে, এগুলো কুশের থেকে আনা নেওয়া হয়েছে, তোমার বান্ধবী আশমিতা হেল্প করেছিল তাতে, আমাদেরকে বলো এর ব্যাপারে, আমরাও কিছু জানি। সীমা তখন বলে, আমি জানি না কিভাবে কুশ জানতে পারে আমি হায়দ্রাবাদ জেলে আছি। সে ওখানে চলে যায় আর আমাকে চিঠি পাঠায় আর আমাকে বলে যদি আমি রিপ্লাই না করি তাহলে সে আমার সম্পর্কে সবাইকে বলে দিবে। তেজাস এসব শুনে বলে, আপনি মিথ্যা বলছেন, কুশ আপনারই তৈরি, তাই না? সীমা বলে, এরকম সাইকো পৃথিবীতে অনেক আছে। তেজাস এটা শুনে বলতে থাকে, এই কথা আপনি বলছেন যে 8 জনকে খুন করলো কোনো কারণ ছাড়া? সীমা বলে, আমি বলছি যে আমি জানি না সে কেন আমাকে চিঠি লিখতো আর খুনই বা কেন করলো। তেজাস বলে, সে তার ইচ্ছা সম্পর্কে বলছিল আর আপনি তাকে এনকারেজ করেছেন। সীমা বলে, আমি কিভাবে বুঝবো সে সত্যিই খুন করার কথা ভাবছে? সে আমাকে কখনোই সবকিছু বলেনি, তবে আমি যদি কখনো তার সাথে সরাসরি দেখা করি তাহলে তার মাইন্ডে কি চলছে বোঝার চেষ্টা করতে পারি। আপাতত এই চিঠিগুলো আমার কাছে রেখে যাও, আমি কিছু বুঝতে পারলে জানাবো। আরুণ বাইরে এসে তেজাসকে বলে, আমি এই সীমাকে প্রথম ধরার পর টানা অনেকক্ষণ মারধর করেছিলাম, কিন্তু তাও সীমা হেসে যায়, তাই তার উপর রাগ দেখিয়ে তুমি কিচ্ছু পাবে না, বরং ধৈর্য ধরো, সে আমাদেরকে হেল্প করবে। তেজাস তখন বলে, ওকে স্যার, আমি ব্যাপারটা মাথায় রাখবো। ওদিকে কুশ আজ এসে আর একটা খুন করার জন্য রেডি হয়। তার হাতে সেই দড়িটাও ছিল। ভিকটিম তার কাছে বারবার মাফ চাইছিল, তাকে ছেড়ে দিতে বলছিল, কিন্তু সে তো কোনো কথাই কানে তোলে না। অন্যদিকে অফিসার পল্লবী আরুণকে এসে জানায় সে খোঁজ করেছে আর এটা একটা সিরিয়াল কিলিং এর মধ্যে পড়েছে, একই রকমের খুন এর আগেও হয়েছে। আরুণ বলে, ঠিক আছে, আপাতত এই কেস সম্পর্কিত কোনো ইনফরমেশন আমি বাদে অন্য কারো সাথে শেয়ার করবে না, কারণ আমি চাই না এই খবরে পুরো শহর প্যানিক করতে থাকুক। পল্লবীও তখন বলে, ওকে স্যার, আমি বুঝতে পেরেছি। এদিকে সীমা অনেকক্ষণ ধরে ভাবে কুশের লেটারগুলো নিয়ে। তারপরই সে কল করে তেজাসকে আর বলে, কুশ আমাকে নিজের বন্ধু ভাবতো, তাই সে কিছু কিছু কথা শেয়ার করত, কিন্তু সে বেশ কিছুদিন পর আর চিঠি পাঠায়নি। এরপর সে জেলেও আসেনি।
পরবর্তীতে তার যে চিঠিটা আসে সেখানে তার রাগটাই বেশি ফুটে উঠেছিল। সে বলছিল এই পৃথিবীতে যে তাকে অযোগ্য ভাববে সে তাকেই খুন করে ফেলবে, কারণ কেউই বিশ্বাসী নয়। তার মানে সে নতুন একজন বন্ধু বানিয়েছে, যে বন্ধু তাকে এসব করতে ট্রিগার করছে। আপনি খোঁজ করে দেখুন কে সেই বন্ধু। তেজাসও পরে খোঁজ করে আর জানতে পারে সে মাঝখানে জাতিন নামের এক লোকের সাথে বন্ধুত্ব করেছিল। জাতিন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করত। তেজাস এইটা জানার পর দ্রুত এই ব্যাপারে খোঁজ করার জন্য টিমকে জানায়। তেজাস সেখানে এসে একজন কর্মচারীকে বলে কুশ আর জাতিনের মধ্যে কি বন্ধুত্ব ছিল। কর্মচারী বলে আসলে কুশ ছিল একটা সাইকো, আর সে এটা ভাবতো যে জাতিন হয়তো তার বন্ধু, তাই কুশ জাতিনের আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করত। আর জাতিন যখন এইসব বুঝতে পারে তখন সে কুশকে ইগনোর করা শুরু করে, কারণ তার এসব ভালো লাগতো না। এটা শুনে তেজাস জিজ্ঞেস করে তো জাতিন এখন কোথায়। কর্মচারী বলে সে নিজেও জাতিনকে খুঁজছে, কারণ সে কাজে আসছে না। তেজাস পরে তার থেকে জাতিনের বাড়িরও ঠিকানা নিয়ে নেয়। ওইদিকে কুশ জাতিনের স্ত্রী আর মেয়েকে খাবার এনে দেয়। দেখা যায় তাদের হাত বাঁধা ছিল। জাতিনের স্ত্রী কুশকে তখন রিকোয়েস্ট করে আর বলতে থাকে তার মেয়েকে ছেড়ে দিতে, দরকার পড়লে তাকে রেখে যা ইচ্ছা করুক সে, তাও তার মেয়েটাকে ছেড়ে দিক। কুশ তখন বলে হ্যাঁ আমি তো যা ইচ্ছা তাই করবই, আসলে জাতিন ভালো বাবা বা ভালো হাজবেন্ড হতে পারবে না, কিন্তু আমি পারবো। এই বলেই সে উঠে যায় আইসক্রিম আনতে। ওই সময় বাইরে থেকে পুলিশকে দেখে কুশ আবারও তাদের কাছে চলে আসে আর তাদেরকে চাকু দিয়ে আঘাত করতে চায়। তবে ততক্ষণে তেজাস তার টিম নিয়ে ভেতরে চলে আসে আর এরপরই সে বাচ্চা আর ওই মাকে রেস্কিউ করে কুশকে গ্রেফতার করে। এরপরই কুশকে সোজা নিয়ে আসা হয় থানায়। তেজাস তখন তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিল। সে বলতে থাকে এতগুলো খুন করলে, যার সবগুলো মিসেস দেশপান্ডের মতো একদম হুবহু কপি, তো এবার আমাকে এটা বলো কেন আর কিভাবে সব করলে। কনফেশন চাই আমার, শুধু শুধু সময় নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই। কুশ তখন বলে আমি তখনই কনফেশন দিব যখন আমার সাথে মিসেস দেশপান্ডের একটা প্রাইভেট মিটিং করাবে তোমরা। তেজাস বলে তাহলে বলো জাতিনের বডি কোথায় লুকিয়ে রেখেছ। কুশ বলে না, আগে মিটিং তারপর কনফেশন। তো এরপরে আর না পেরে তেজাস সীমাকে নিয়ে আসে কুশের সাথে দেখা করাতে। তবে তাদের কথোপকথনের আগে সেই রুমে একটা মাইক্রোফোন আর ক্যামেরা লুকিয়ে রাখা হয়। কুশ এরপর মিসেস দেশপান্ডেকে তার খুন করার কথা বলে আর এই খুনগুলো করে তার কত ভালো ফিল হয়েছে সেটাও বলে। মিসেস দেশপান্ডে এসব শুনে বলে আমি তোমার কাজে খুব খুশি, তো এবার অন্তত সত্যিটা বলে দাও, কারণ তুমি কারো খুন করোইনি। কুশ তো এ কথা শুনেই প্যানিক করতে শুরু করে আর বলে আমিই সব খুন করেছি, আমি করেছি। সীমা বলে তোমার খুন করার সেই শক্তিই নেই, তুমি তো মানুষের উপর অভিমান আর রাগ নিয়ে আছো, তোমার দ্বারা কোনো খুন করা সম্ভব না। এসব শুনে কুশ একটা সময় পর মেনে নেয় যে হ্যাঁ আসলে সে তাকে কপি করে খুন করেনি, এটা তার কাজ নয়। সীমা তখন বলতে থাকে তাহলে এখন বলে দাও জাতিন কোথায় আছে। কুশ কাঁদতে কাঁদতে তার ঠিকানা বলে দেয়। তবে তখন কি জানো, সীমা কুশের কানে কানে বলে, যা শুনে কুশ আরো বেশি কাঁদতে থাকে। সে তো মাটিতেই পড়ে যায়। এসব দেখে দৌড়ে ভেতরে আসে তেজাস আর কুশকে দ্রুত হসপিটালে নিতে বলে। সে অনেক বেশি রেগে যায় সীমার উপর আর তাকে বারবার জিজ্ঞেস করে সে কি এমন বলেছে তার কানে, কিন্তু সীমা তো চুপ, সে কোনো কথাই বলে না। তেজাস তখন আরুণকে বলে স্যার আমি নিশ্চিত এই মহিলা আমাদের থেকে কিছু লুকিয়ে রাখছে, সে কিছু তো একটা করছে। সীমা বলে আমি বলেছি জাতিন বেঁচে আছে, আগে সেটা দেখো। আর আমাকে কপি করা সিরিয়াল কিলার অন্য কেউ, যে এখনো বাইরে ঘুরছে তার পরবর্তী শিকারের জন্য। তো তারপরই সীমার কথা শুনে তারা জাতিনকে খুঁজতে থাকে আর একটা সময় তারা তাকে জীবিত উদ্ধার করে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সীমাকে তখন থ্যাঙ্কস জানায় তেজাস। সীমার পর তেজাসকে রান্না করা মাটন খেতে দেয় আর এইটা খেতে খেতে সেখানে তারা কিছু কথাও বলে। কথা বলা শেষে তেজাস সেই রেকর্ডটা আসলে কি ছিল আর কি বলেছিল সীমা এটা জানার চেষ্টা করে আর অডিও জলদি ক্লিন করে পাঠাতে বলে। অন্যদিকে দেখা যায় সেই কিলারকে, সে এখন গিয়েছে তার নতুন শিকারের কাছে। সে তাকে মারার চেষ্টা করে আর একটা সময় তাকে প্রাণে মেরেই ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। তখন আমরা সীমার ছোটবেলার দৃশ্য দেখতে পাই। দেখা যায় সে নাচ শিখছিল আর তার নাচ করতে খুব ভালো লাগতো, এটা তার খুব পছন্দ ছিল আর সে ছিল অনেক হাসি খুশি। তবে এত হাসি খুশি মেয়েটার হাসি হঠাৎ করেই চলে যায় একটা লোককে দেখে, যার গলায় একটা লকেট ছিল। সেটা ছিল বাঘের চিহ্ন সহ। এত বছর আগের স্বপ্নটা তাকে আজও তাড়া করে, যার ফলে সে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। সীমা ঘুম থেকে উঠেই নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যায়াম করা শুরু করে দেয় আর এভাবেই সে নিজেকে শান্ত রাখে, না হলে সে অনেক বেশি অস্থির হয়ে যায়। আর এটা দেখে আমরা খুব ভালো করেই বুঝতে পারি যে হয়তো বা তার জীবনে কোনো কালো অতীত রয়েছে, যা সে আজ পর্যন্ত কাউকে বলে উঠতে পারেনি। আর এর কারণেই হয়তো ধীরে ধীরে সে এরকম একটা জীবন যাপন করতে শুরু করেছে। অন্যদিকে শহর জুড়ে নিউজ
নিউজ হতে থাকে। আইটিতে জব করা মিস্টার মূর্তি হঠাৎ করেই নিজ বাড়িতে মৃত অবস্থায় পড়েছিলেন। তাকে কে খুন করেছে বা কিভাবে খুন করেছে সেটা এখনো নিশ্চিত নয়। এই খবর পাওয়ার সাথে সাথে অরুণ আর তেজাস চলে আসে ক্রাইম স্পটে। এসেই এই পুরো জায়গাটা দেখতে থাকে। তেজাস বলে সেম খুন হয়েছে, সেই সিরিয়াল কিলারই এটা করেছে, কিন্তু মনে হচ্ছে এই কিলার খুব শক্তিশালী, না হলে এরকম একটা মানুষকে কিভাবে একা খুন করলো। আমি দেখছি এই কেসটা কিভাবে তদন্ত করা যায়। অরুণ তখন বলে আচ্ছা, স্পেশাল টিম কিন্তু থাকবে, তাই তুমি খেয়াল রাখবে তারা যেন কোনোভাবেই মিসেস দেশপান্ডের ব্যাপারে না জানতে পারে। তেজাস তখন জানায় ওকে স্যার, কোনো সমস্যা নেই, আমি সবকিছু ম্যানেজ করে নিব। এবার তেজাস আসে সেই রেকর্ডটা শুনতে, যে সেদিন সীমা কুশকে কি এমন বলেছিল যা শুনে কুশ হঠাৎ করে ওরকম রিয়াক্ট করতে শুরু করে দিল। তো সেই রেকর্ডারটা অন করলেই তেজাস শুনতে পায় সীমা কুশকে বলছে, তুমি আজকের পর থেকে কারো সামনে নিজের মুখ দেখাতে পারবে না। তুমি একটা কাপুরুষ, ভীতু, যে শুধু ভয় পায়। তুমি একটা অযোগ্য। তাই বলছি এরকম জীবন থাকার থেকে না থাকাই ভালো। তুমি নিজেকে মুক্তি দাও আর এই খেলা বন্ধ করো, বুঝলে? নিজেকে মুক্তি দাও। এই সব কিছু শুনে তেজাস ভাবতে থাকে কুশ নিজেকে শেষ করে দিতে পারে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত কল করে ডাক্তারকে আর জিজ্ঞেস করে কুশ কেমন আছে। ডাক্তার জানায় হ্যাঁ, কুশ তো ভালোই আছে, ঘুমোচ্ছে। তখন তেজাস বলে আরেকবার প্লিজ রিচেক করে দেখুন তো। তখনই ডাক্তার এসে দেখে কুশ সত্যি সত্যিই আত্মহনন করে নিয়েছে, অর্থাৎ তেজাসের ধারণাই সঠিক ছিল। ওইদিকে সীমা একজন অফিসারকে তার কথায় ঘুরানোর চেষ্টা করছিল। তার নাম ইমরান। সীমা ইমরানকে বলে অনেক কষ্ট করতে হয় তোমাদের, তাই না? ইমরান বলে হ্যাঁ, টিম ছোট হলে করতে হয়। সীমা তখন বলতে থাকে আমিও এরকম দাঁড়িয়ে 13 থেকে 14 ঘন্টা পর্যন্ত রান্না করেছি। পুনেতে আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল আর সেখানেই রান্না করতাম আর কি। ইমরান এসব শুনে বলে ও আচ্ছা। তো তখন সেখানে আরেকজন অফিসার এসে ইমরানকে বলতে থাকে জেল কয়েদিদের সাথে এভাবে কথা বলা যাবে না, এটা পুরোপুরি নিষেধ। এরপরই তেজাস এসে সীমাকে ওই রেকর্ডটা শোনায় আর বলে তোমার কথায় আজ মারা গিয়েছে সে। হ্যাঁ, কুশ মারা গিয়েছে। এবার খুশি তুমি? তুমি তো নিশ্চয়ই জানতে সেই কাজটা করবে, তাই না? সীমা বলে না, আমি জানতাম না, কিন্তু হ্যাঁ আমি আশা করেছিলাম। আর সে এমনিতেও মারা যেত, আমি তো শুধু তাকে একটু ধাক্কা দিয়েছি, একটু উৎসাহ জুগিয়েছি। তেজাস তখন মূর্তির খুনের ব্যাপারে বলে আর ছবিও দেখায়। সীমা তখন তেজাসকে মূর্তির খুনের স্টাইলটা দেখায় আর বলে আমি এই স্পেশাল টেকনিকটা আমার মিলিটারি ফ্রেন্ডের থেকে শিখেছিলাম, আর এই খুনিও তাকে এইভাবেই খুন করেছে, একেবারে আমার মতো। এসব শুনে এবার অফিসে আসে তেজাস। এরপর সে তার টিমকে সীমার সেই টেকনিকটা দেখায় আর বলতে থাকে যে এই ধরনের কিছু যেসব জায়গায় শেখানো হয় সেখানকার স্টুডেন্টদেরকে খুঁজে বের করো, তাদের সব ইনফরমেশন আমার চাই। অন্যদিকে আমরা তখন একটা ছেলেকে দেখি যে টিভিতে তেজাস আর অরুণের প্রেস কনফারেন্স দেখছিল। সে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। পরে ছেলেটা একটা ব্যাগ বের করে, সেখানে দেখা যায় সীমা এবং তার সাথে 2 বাচ্চা। এই ছবিটা দেখে ছেলেটা খানিকটা ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে কেন এমনটা করে তা তো আমরা সামনেই জানতে পারবো। এরপরই দেখা যায় সে ব্যাগ থেকে একটা রশি বের করে আর এই রশি দিয়েই সব খুনগুলো হতো। এদিকে বাসায় চলে আসে তেজাস আর তার স্ত্রীকে সরি বলে কেসের ব্যাপারে তার কাছ থেকে সব লুকিয়ে রাখার জন্য, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা কেস, কোনো কিছু লিক হলেই ঝামেলা। তেজাসকে তখন তার দাদা বলে কেন এরকম কেসই নিতে হবে তোকে, এসবের মধ্যে লাইফ রিস্ক থাকে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তেজাস এসব শুনে বলে কিন্তু এটাই তো আমার ডিউটি, আমাকে যেসব করতেই হবে। আমি রিস্ক কম বেশি দেখে ডিউটি চুজ করতে পারবো না, ডিউটি তো ডিউটি। দাদা বলে এভাবে কেন যেতে হবে, সিরিয়াল কিলার খুব অদ্ভুত রকমের হয়, তাদের সাথে কেউ পারে না, তাদের ব্রেন সবার চাইতে ফাস্ট চলে। তেজাস এসব শুনে বলে তুমি কিভাবে জানো, তুমি কি চেনো কোনো সিরিয়াল কিলারকে? তার দাদা তখন বলে চুপ করো আর যা করার করো, আমি কে বলার। তো এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় তেজাসের দাদা একটা মন্দিরে যাচ্ছিল, তখনই তাকে সেই ছেলেটা দূর থেকে ফলো করে। এদিকে সীমা অপেক্ষা করছিল কখন সব অফিসাররা ঘুমিয়ে পড়বে, কারণ সে জেল থেকে যে জিনিসটা এনেছিল আজ সেটা মিশিয়ে তাদের খাইয়ে দিয়েছে, যার ফলে একটা সময় তারা সবাই বেহুশ হয়ে যায়। আর এরই সুযোগ নিয়ে সীমা সেখান থেকে পালায়। এরপরে সে চলে আসে একটা বাড়ির সামনে আর সেখানেই এসে বসে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। সীমার পালানোর খবর পেয়ে তো তেজাস দ্রুত চলে আসে আর তার টিমকে বলে তোমাদের কোনো লজ্জা নেই নাকি, একটা 50 বছর মহিলা তোমাদের বোকা বানিয়ে চলে গেল আর তোমরা কিছুই করতে পারলে না। এরপরে অরুণ আসে আর এসে সিসি ক্যামেরা ফুটেজ দেখতে থাকে যেখানে সে ওমকারকে বেহুশ করছিল পালিয়ে যাওয়ার জন্য। অরুণ এই ফুটেজ দেখেই তেজাসকে বলে তুমি ঠিক বলেছিলে, আমারই উচিত হয়নি তাকে বিশ্বাস করা।
সে এতদিন আমাদের সাথে যা করেছে সব অভিনয় করে গেছে, শুধুমাত্র সঠিক সুযোগের অপেক্ষায়। আর যেই না সুযোগ পেয়েছে সেই ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। আমারই আসলে দোষ, আমারই ঠিক হয়নি এত বড় রিস্ক নেওয়া, একটা খুনিকে বিশ্বাস করা। অন্যদিকে তেজাসের স্ত্রী কথা বলছিল তার কলিগ দিব্যার সাথে। সে জানায় তার কোনো বয়ফ্রেন্ড হয় না, কারণ সব ছেলের মধ্যেই সে খুদ খুঁজে পায়। তখন তেজাসের স্ত্রী তানভি বলে, আরে দিব্যা, এই পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না, ছেলেরাও তেমন, সবার মধ্যে কিছু না কিছু খুদ থাকবেই, এটাই স্বাভাবিক। আর এটা অ্যাডজাস্ট করেই একটা রিলেশনশিপ চলে। দিব্যা বলতে থাকে, কিন্তু তেজাস তো একেবারে পারফেক্ট, তার মধ্যে তো তুমি কোনো খুদ পাওনি, তাই না বলো? সেখানে তারা এই কথা বলার মধ্যেই একটা নিউজ শুনতে পায় সিরিয়াল কিলিং এর ব্যাপারে। তানভিতে এটা শুনে তার হাজবেন্ডের জন্য চিন্তিত হয়ে পড়ে। ওই সময়ই সেখানে সীমা আসে আর বলে, আমি আপনার এখানে একটা হেয়ার কাট করবো ভাবছি। তানভি বলে, আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট আছে? সীমা বলতে থাকে, সরি, আসলে আমি অন্য সিটি থেকে এসেছি তো, সময় কম, তাই যেতে হবে। যদি আমার এই দিকটা একটু বিবেচনা করেন তাহলে আমার উপকার হয়। তানভি তখন বলে, কিন্তু ম্যাম, আসলে এভাবে তো হয় না। সীমা জিজ্ঞেস করে, কেন হয় না? একদম সাধারণ হেয়ার কাট করাবো আমি। দিব্যা বলতে থাকে, দেখুন, আমাদের তানভি সাধারণ কিছু করতে পারে না, সে সবকিছুই অসাধারণ করে। কিন্তু তানভি, আমার মনে হয় আমরা ম্যামকে এই সার্ভিসটা দিতে পারবো, যেহেতু উনি এইভাবে রিকোয়েস্ট করছেন, আবার ওনার কাছে সময়ও কম। তানভি তখন সীমাকে বলে, আচ্ছা ঠিক আছে, আসুন ম্যাম, আমি করে দিচ্ছি। এই বলেই সে তাকে ভেতরে নিয়ে যায়। ওইদিকে আমরা তখন তেজাসদের দেখতে পাই। সীমা যেটাতে করে মাদকের পাউডার লুকিয়ে আনে সেটাই বের করে তেজাস। সে অরুণকে বলে, স্যার, মিসেস দেশপান্ডে এটাতে করেই মাদক লুকিয়ে আনে, তাই আমরা ধরতে পারিনি। সেটা হায়দ্রাবাদ জেলের থেকে এনেছে। সেই পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল, এটা তারই প্রমাণ। এদিকে সীমা তানভিকে বলে, আমার নাম জিনাত, আর তোমার? তানভি বলে, ও, আমার নাম তানভি, আর সে হচ্ছে দিব্যা। সীমা এটা শুনে বলতে থাকে, আসলে তোমাদের দুজনের সাথে দেখা করে খুব ভালো লাগলো। সে সময় তানভি তার চুল কাটতে গিয়ে বলতে থাকে, আহারে, আপনার তো চুলের অবস্থা খুবই খারাপ, কন্ডিশন একেবারেই বাজে হয়ে আছে। এরপর জিজ্ঞেস করে, আপনি শেষ কবে শ্যাম্পু ঠিকঠাক ভাবে করেছিলেন বলুন তো? খুবই বাজে অবস্থা হয়ে আছে চুলের হেলথ। সীমা তখন হেসে বলে, সে বহু আগের কথা, আমার মনেও নেই। তানভি এটা শুনে বলতে থাকে, যদি এভাবেই আপনি আপনার চুলের খেয়াল না রাখেন তাহলে কিন্তু চুল একেবারে হারিয়ে ফেলবেন। আমি প্রথমে আপনার চুল ক্লিন করে দিচ্ছি, পরে কাট করে দিব। চলুন আমার সাথে। সীমা পরে তার সাথে ভেতরে যায় চুল ক্লিন করাতে। এদিকে অরুণ তেজাসকে বলে, আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাকে কি কখনো মিসেস দেশপান্ডে কোনো ব্যক্তিগত প্রশ্ন করেছিল? তেজাস বলে, ও হ্যাঁ, সেদিন আমাকে মাটন রান্না করে খাইয়েছিল সে। তারপর জিজ্ঞেস করেছিল আমার ফ্যামিলি সম্পর্কে, সেখানে কে কে আছে সেসবও জানতে চেয়েছিল। কিন্তু তাতে কি কিছু সমস্যা আছে স্যার? মানে আপনি কি কিছু আন্দাজ করছেন? অরুণ বলে, তেজাস, তুমি হয়তোবা জেনেই থাকবে, সিরিয়াল কিলাররা পুলিশ ইনভেস্টিগেশনের পার্ট হতে চায়। তারা সেই ইনভেস্টিগেশন অফিসারদের ব্যক্তিগত জীবনে আগ্রহ প্রকাশ করে আর জানতে চায় সব। তো তোমার ফ্যামিলির খোঁজ দ্রুত নাও, এই মুহূর্তে নাও, কল করো তো তাদের। তেজাস তো তখন এসব শুনেই খুব ঘাবড়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে কল করে। এদিকে দিব্যা সীমার চুলগুলো ক্লিন করছিল শ্যাম্পু দিয়ে বেশ সুন্দর করে। সীমা তো একেবারে রিল্যাক্স হয়ে আছে, যেন তার লাইফে কোনো ঝামেলাই নেই। সে একদম মুক্ত একটা মানুষ, তাই তাকে দেখে বোঝার উপায় হয় না যে সে একজন সিরিয়াল কিলার, জেল পালানো আসামি। সীমা তখন দিব্যাকে বলতে থাকে, তোমার হাতে তো একটা জাদু আছে দিব্যা, সত্যি আমার খুব ভালো ফিল হচ্ছে। দিব্যা তখন খুশি হয়ে বলে, তাই নাকি? থ্যাঙ্কস ম্যাম। এদিকে তেজাস কল করে তার দাদাকে আর জিজ্ঞেস করে, দাদা, সবকিছু ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? তার দাদা তো খেলা দেখছিল, তাই বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগছে না। তেজাস বুঝতে পারে তার দাদার এখানে কোনো সমস্যা নেই। এখন সে তানভীর ব্যাপারে ভাবে, তাই দাদাকে বলে, ঠিক আছে, সাবধানে থাকো, আমি রাখছি। এরপরই সে দ্রুত তানভীকে কল করে, আর এটাই দেখতে পায় সীমা, কারণ তখন তানভী তার চুল কাটছিল। সীমা তখন তানভীকে বলে, তোমার তো কল আসছে, রিসিভ করবে না? তানভী বলতে থাকে, ও, আসলে এটা আমার হাজবেন্ডের কল, আমি পরে কল ব্যাক করব, কারণ কাজের সময় ডিস্টার্ব আমার পছন্দ নয়। তানভী তখন কল রিসিভ করে না, আর সে কারণেই তেজাস খুব ভয় পেয়ে যায়। তখনই তার মনে পড়ে সে তানভীর ওখানে সিসি ক্যামেরা লাগিয়েছিল, তাও অনেক আগে, আর সেটার সাথে তো তার ফোনও কানেক্টেড আছে। তাই তেজাস আর দেরি না করে সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে থাকে, আর এটা করেই তো তার অবস্থা খারাপ হয়ে যায়। সে দেখে তানভী যার চুল কেটে দিচ্ছে সেই হচ্ছে মিসেস দেশপান্ডে। এটা দেখা মাত্রই তেজাস আর এক মুহূর্ত দেরি করে না, সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তানভীর সেলুনে যাওয়ার জন্য। ওইদিকে সীমা তানভীকে বলে, আমিও না তোমার মতো নিজের কাজকে খুব বেশি পছন্দ করি,
অনেক মনোযোগ দিয়ে করি। আমার কাছে ডিস্টার্ব একদম ভালো লাগে না। আর আমার নিজের একটা রেস্টুরেন্টও ছিল আজ থেকে বহু বছর আগে। মানুষ আমার রেস্টুরেন্টে আসতো দূর দূরান্ত থেকে, কারণ তারা আমার খাবার খুব বেশি পছন্দ করত। আমারও রান্না করতে খুব ভালো লাগতো। দিব্যা তখন সীমাকে বলে, তাই নাকি? আপনার মতো তানভিও কিন্তু খুব ভালো রান্না করতে পারে। তানভি তখন দিব্যাকে বলে, তোকে না আমি খুন করে ফেলবো কোনোদিন। সে এটা বলার কারণ হলো দিব্যা আসলে ফান করছিল। তাই দিব্যা বলতে থাকে, আসলে ম্যাম, আপনার খাবার পছন্দ করে মানুষ যেভাবে দূর দূরান্ত থেকে আসতো, ঠিক উল্টোটা হয় তানভির সময়। কারণ তার খাবার যে একবার খায় সে আর ফেরে না, সেখান থেকে পালিয়ে যায়। সীমা এসব শুনে খুব হাসে। তখন তানভি বলে, হ্যাঁ এটা ঠিক যে সবাই পালাতে চায় আমার খাবার খেয়ে, কিন্তু আমার হাজবেন্ড তেজাস সে সব সময় আমার পাশে থাকে। আমি যত বাজে খাবারই রান্না করি না কেন সে চুপচাপ খেয়ে নিবে, তাও একদম হাসি মুখে। সে একটা কথাও আমাকে বলে না। আমি এই জন্য নিজেকে অনেক লাকি ভাবি যে আমার কাছে তেজাসের মতো একটা হাজবেন্ড আছে। সীমা এসব শুনে বলে, হ্যাঁ তুমি সত্যিই অনেক লাকি। তানভি হেসে বলে, সেও লাকি। এরপর সীমা বলতে থাকে, দেখো আমি চাই তোমরা দুজন যেন এভাবেই আজীবন হাসি খুশি ভাবে থাকো, একসাথে থাকো। তানভি এটা শুনে তাকে থ্যাঙ্কস জানায়। ওইদিকে তখন গাড়ি যত দ্রুত চালিয়ে আসা যায় তত দ্রুতই ড্রাইভ করছিল তেজাস। আর সে বারবার ভিডিও দেখে যাচ্ছিল যে কি হচ্ছে সেলুনে, কারণ সে হচ্ছে সিরিয়াল কিলার। তার মুড যে কোন সময় খুন করার দিকে চলে যায় সেটা তো কেউ বলতে পারবে না। তার উপর সে এটাও জানে না কেন সীমা তার স্ত্রীর সেলুনেই গিয়েছে, তার মতলবটা কি হতে পারে। কোনো উদ্দেশ্য ছাড়া তো সে অবশ্যই যায়নি। তার মাথায় যে কি ঘুরছে সেটাই বুঝে উঠতে পারছিল না তেজাস। তাই সে অনেক বেশি ঘাবড়ে যায়। এখান থেকে দৃশ্য আবারও চলে যায় সেই সেলুনে। দেখা যায় অনেকটা সময় নিয়ে তানভি বেশ সুন্দর করে সীমার চুলগুলো কেটে দেয়। তাকে দেখতেও বেশ ভালো লাগছিল। পরে সীমাকে জিজ্ঞেস করে, কেমন লাগছে জিনাত? পছন্দ হয়েছে কি আমার কাজ? সেখানে তাকে জিনাত বলে ডাকে, কেননা সীমা তো জিনাত পরিচয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানেও সে নিজেকে জিনাত নামে পরিচয় দিয়েছে, সীমা নয়। তাই তানভি তাকে জিনাত বলে ডাকে। সীমা বলে, আমি তো নিজেকে নিজেই চিনতে পারছি না। তোমার মধ্যে সত্যিই অনেক ট্যালেন্ট আছে মা। ও সরি, আমি তোমাকে মা বলতে পারি তো? তানভি তখন হেসে বলে, হ্যাঁ অবশ্যই বলতে পারেন, আমার তাতে কোনো সমস্যা নেই। ততক্ষণে সেখানে চলে আসে তেজাস। আর সে বাইরে দাঁড়িয়ে দেখে কিভাবে একেবারে স্বাভাবিক হয়ে হেসে হেসে কথা বলছে সীমা, যেন সে কে সেটা সে নিজেও জানে না। তো সেই সময় তেজাস আসাতেই তানভি বলতে থাকে, আরে তেজাস তুমি এখানে, তাও এই সময়ে কি করছো? তেজাস তখন সীমাকে বলে, তো আমি এখানে এই সময় কি করছি জিনাত? কেন এসেছি এখানে আমি? তানভি তখন একটু অবাক হয় আর বলে, মানে তোমরা দুজনকে একে অপরকে আগে থেকেই চেনো নাকি? কই আমাকে তো আগে কিছু বলনি। সীমা বলে, ও হ্যাঁ, আমাদের আজ দেখা করার কথা ছিল একসাথে, কিন্তু এখানে নয় তেজাস। তানভি তখন বলতে থাকে, ও তাহলে তোমরা দুজন একসাথে কোনো কেসের সমাধান করবে তাই তো? কি এমন কিছুই তো? তেজাস বলে, হ্যাঁ তেমনই কিছু মনে করো। তো এবার চলো জিনাত। দিব্যা তখন বলে, কিন্তু তেজাস তুমি কিভাবে জানলে যে জিনাত ম্যাম আমাদের সেলুনে আছেন? তেজাস তখন এই কথাটা এড়িয়ে যায় আর বলে, মুম্বাই পুলিশ মানুষ খোঁজে। তো জিনাত চলো, মিটিং এর জন্য তো দেরি হয়ে যাচ্ছে। তখন সীমা উঠে তানভিকে চুল কাটার টাকা দিতে যায়। সেই সময় তেজাস বলে, সেটার কোনো প্রয়োজন নেই, এটা তোমার জন্য ফ্রি হেয়ার কাট সার্ভিস। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও সীমা তখন টাকাটা রেখে সেখান থেকে চলে যায়। আর তেজাস তানভিকে বলে, আমি পরে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। এবার বাইরে যখন তেজাস সীমাকে নিয়ে যায় তখন সেই ছেলেটাও সেখানে গাড়ি নিয়ে তাদেরকে ফলো করতে থাকে, যাকে আমরা সীমার ছবি দেখতে দেখেছিলাম। তো একটু পরই দেখা যায় তেজাস সীমাকে একটা রাস্তায় নিয়ে আসে। সেখানে এসেই সে গাড়ি থামিয়ে দেয় আর সাথে সাথে হুট করে বন্দুক বের করে। পরে সীমাকে বলে সে যেন গাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে আসে দরজা লাগিয়ে। সীমাও তখন তার কথা মতো সবকিছু করে। সে একটু টু শব্দ করে না। তেজাস তো আজ অনেক বেশি রেগেছিল এত বড় ধোকা খাওয়ার পর। সে তাদেরকে ধোকা দিয়ে পালিয়ে তো গেছে, তার উপর তারই ফ্যামিলির দিকে হাত বাড়িয়েছে সীমা, যা সে মোটেই সহ্য করতে পারে না। তাই এসব দেখে তার মাথা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই সে নির্জন বনের দিকে সীমাকে হাঁটতে বলে। সীমাও কোনো কথা বলছিল না, চুপচাপ তার কথা মতো সেদিকেই হাঁটতে থাকে। কিন্তু একটু পর সীমা তেজাসকে বলে, তো তুমি কি সত্যি আমাকে এনকাউন্টার করবে? এই জন্যই কি এখানে এভাবে নিয়ে এসেছো? আমি বেঁচে থাকলে কিন্তু তোমার কাজে আসতে পারবো, তাই যা করার ভেবে চিন্তেই করো, নাহলে পরে তোমাকে পস্তাতে হবে। এসব শুনে তেজাস বলে, তুমি কোনো কাজেই আর আসবে না বুঝলে? আজ তো তুমি তোমার সমস্ত লিমিট ক্রস করে গিয়েছো। একে তো আমাদের ধোকা দিয়েছো, তার উপর আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকিয়েছো। সীমা তখন বলে, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তোমার সিনিয়রকে কি বলবে? তেজাস বলে, তোমার মৃত্যুতে কারো কিছুই যায় আসবে না।
এমনিতে তো মিসেস দেশপান্ডের কোনো অস্তিত্বই নেই, আর আমি এখন যাকে মারবো সে ধরো একটা ভূত। সীমা তখন বলে, দেখো আজকের ঘটনার পেছনে আমার কিছু কারণ ছিল, তাই আমি এসব করতে বাধ্য হয়েছিলাম। তেজাজ এসব শুনে বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি সেই কারণও শুনতে চাই না, আমার কোনো ইচ্ছে নেই। তানভীর সেলুন তুমি কিভাবে পেলে, আর তোমার সাহস কিভাবে হলো তার সাথে কথা বলার? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আর আমি শুধু তোমার সাথে একটু ফ্রেন্ডলি হয়ে কথা বলেছি বলে তুমি ভেবেছিলে তুমি আমার লাইফের পার্ট হতে পারবে? তুমি কি ভেবেছিলে আমার ফ্যামিলি হবে? সীমা বলে, তুমি এই মুহূর্তে অনেক রেগে আছো, তাই কোনো কিছু ভাবতেই পারছো না ঠিক মতো। দেখো তুমি কোনো কিলার না, তাই প্লিজ এরকম কাজ করো না। তেজাস বলে, ও তো এখন কি তুমি আমাকে অ্যাডভাইস দিবে, আর আমি সেটা কেন মানবো শুনি? সীমা বলে, আমি মৃত্যুকে কোনো ভয় পাই না, তাই আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে হবে, সেটা যে করেই হোক। তেজাস এসব শুনে বলে, তোমার মতো মহিলাকে মারলে আমি পৃথিবীর জন্য ভালোই করব, তাই তোমাকে মারতে পারলে আমার কোনো অনুশোচনা বোধ হবে না, তাই একদম চুপ থাকো। কিন্তু সেই সময় সীমা মোটেও আর চুপ থাকে না, সে বারবার এক কথা বলতে থাকে যে সে বাঁচতে চায়, সে এখনই মরতে চায় না, তার এখন যে করেই হোক বাঁচতে হবে। কিন্তু তেজাস বলে, এই কথা নিশ্চয়ই তোমার ভিকটিমও তোমাকে বলতো, তুমি যখন তাদেরকে খুন করতে যেতে তারাও নিশ্চয়ই এভাবেই তোমার হাতে পায়ে ধরতো, অনুনয় বিনয় করতো, কিন্তু তখন তুমি কি তাদের কথা শুনতে, মানতে তাদের কথা? তাদেরকে কি জীবন দান করতে না? তাহলে এখন আমি কেন তোমার কথা শুনবো, কেন তোমাকে জীবন দান করব বলতে পারো? এখন একটু বোঝার চেষ্টা করো, তুমি যখন কাউকে খুন করতে তখন তাদের কিরকম অনুভব হতো, তাদের কষ্টটাকে এখন তুমি বুঝতে পারছো? তাই আমি কোনোভাবেই চাই না তোমার মতো একটা সিরিয়াল কিলারকে বাঁচিয়ে রাখতে। তখন সীমা বলতে থাকে, আমি বাঁচতে চাই, আমার ছেলের সাথে বাঁচতে চাই, একটু বোঝার চেষ্টা করো। আর এরপর সে এমন একটা কথা বলে যা শোনার জন্য তেজাস মোটেও প্রস্তুত ছিল না। সে বলে, তেজাস, তোমার মা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, সে এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আমি তোমার মা। এবার তো এই কথায় তেজাস একেবারে স্তব্ধ হয়ে যায় যে এটা সে কি শুনলো, আর কিভাবেই বা একজন সিরিয়াল কিলার তার মা হতে পারে, সে তো কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। আর সীমা কিভাবে তার মা হয় সেটাও তার মাথায় আসছিল না, সে তো তার কথা বলার শক্তিই হারিয়ে ফেলে। সে এবার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না যে সে এসব কি শুনছে। এক মুহূর্তের মধ্যে তার পুরো দুনিয়ায় যেন উলটপালট হয়ে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে অক্টোবর 1997 সালে। জায়গাটা ছিল পুনে। সীমা তখন তার রেস্টুরেন্ট চালাতো, তো সে রেস্টুরেন্টেরই খাবার রান্না করে সেগুলো সে চেক করে দেখছিল যে কোন রান্নায় কেমন টেস্ট হয়েছে আর কি কম হয়েছে। সে সবসময় এগুলো বেশ ভালোভাবে খেয়াল রাখতো। এরপরই রান্না বাড়া শেষে সে সবাইকে খাবার দেয়, আর সবাইকে খাওয়ানো শেষে সে তার ছেলে তেজাসকে তার পছন্দের খাবারটা দেয়। এটা দেখে তো তেজাস খুব খুশি হয়ে যায়। মা ছেলের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি সম্পর্ক ছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসতো, আর এটাই তো স্বাভাবিক। কিন্তু পরবর্তীতে কি এমন হলো যে মা ছেলে আলাদা হয়ে গেল, আর সীমার জীবনই বা কিভাবে পাল্টে গেল, এসবই আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো এখান থেকে দৃশ্য আসে বর্তমানে। দেখা যায় সীমাকে তেজাস ফিরিয়ে নিয়ে আসে, আর আবারও সেই আগের বাড়িতে রাখে যেখানে তাকে আগে কয়দিন রাখা হচ্ছিল। সেখানে তখন তার সিনিয়র আরুণও ছিল। আরুণকে দেখেই তেজাস বলতে থাকে, স্যার আপনি সবকিছু জানতেন আগে থেকে তাই না? তাহলে আমাকে আগে কেন বলেননি, কেন সবকিছু লুকিয়ে গেছেন? আরুণ তখন বলে, আসলে এই সবকিছু আমার তার সাথে ডিল হয়েছিল, আর এই ডিলটা আমি 25 বছর আগে করেছিলাম। তো তাকে যখন আমি ধরেছিলাম তখন তার খুনের কোনো প্রমাণ ছিল না, তবে সেই সময় সে আমাকে বলেছিল যে সে যেই 8টা খুন করেছে সেই খুনের সব কিছু সে কনফেস করবে, কিন্তু তার বদলে তার ছেলেকে সেফ রাখতে হবে। সে সব সময় এটাই চাইতো যে তার জন্য তার ছেলেটা যেন কোনো সমস্যাতে না পড়ে। সে কখনোই চায় না তার ছেলের জীবনটা নষ্ট হোক, তাই এইটা দেখার দায়িত্ব সে আমাদেরকে দেয়, আর আমরা শুধু সেইটুকুই করেছি তেজাস। সে কখনো চায়নি তুমি তার কারণে বিপদে পড়ো, তোমার জীবনটা একেবারে নষ্ট হয়ে যাক, তাই তোমার কাছ থেকে সবকিছু লুকানো হয়েছে। তেজাস তখন বলে, স্যার সবই বুঝলাম, কিন্তু এখন এই কেসেও আমাকে আনার পেছনে কি তার কোনো আইডিয়া ছিল? সত্যি করে বলুন স্যার, আমার এসব আর ভালো লাগছে না। আরুণ তখন বলে, হ্যাঁ সেই চাইছিল আমাদেরকে হেল্প করবে, কিন্তু সেই জন্য আমাকে একটা শর্ত দেওয়া হয় যে এই কেসে যেন তোমাকে ইনচার্জ হিসেবে রাখা হয়, এ কারণেই তোমাকে এই কেসে ইনভলভ করা হয়েছে। আর সেদিন আসলে সীমা অর্থাৎ জিনাত আরুণকে এই কথাটাই বলেছিল। কিন্তু এই সবকিছু শুনে তেজাস খুবই বিরক্ত হয় আর বলতে থাকে, সরি স্যার, আমাকে প্লিজ এই কেস থেকে অফ দিয়ে দিন,
আমি আর পারছি না, এটা আমার দ্বারা হবে না, তাই দয়া করে আমার উপর কোনো আশাও রাখবেন না। অরুণ তার কথাবার্তা শুনে খুব ভালো করেই বুঝতে পারে এই মুহূর্তে তেজাসের মানসিক অবস্থা অনেক বেশি খারাপ। আর এটা হয়তো স্বাভাবিক, সে এতদিন ভেবে এসেছে তার মা নেই, সেই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আজ এত বছর পর সে জানতে পারলো তার মা বেঁচে তো আছে, কিন্তু এক ভয়ঙ্কর ক্রিমিনাল হয়ে। এসব মেনে নেওয়াটা আসলে অনেক বেশি কষ্টের, অনেক বেশি কঠিন। তাই অরুণ তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে অফ দিয়ে দেওয়া হলো। এই বললেই তেজাস সেখান থেকে চলে যায়। সীমাতা তখন সেখানেই দাঁড়িয়েছিল। তাকে আজ দেখতে ভীষণ অসহায় লাগে। তো ছেলে চলে যাওয়ার পর সীমা অরুণকে বলে, আচ্ছা তোমার কাছে কি ক্ষমা চাইলে হবে? সে আসলে এখান থেকে পালিয়ে গিয়েছিল, এজন্যই এমনটা বলছে। অরুণ তখন এই কথা শুনে বলে, দেখো তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, তুমি যা যা চেয়েছো সেভাবেই কিন্তু আমরা এগিয়েছি, কিন্তু তুমি আমাদের ধোকা দিয়েছো। কিভাবে তুমি আমার পুরো টিমকে অজ্ঞান করে ফেলতে পারলে? এসব তুমি কিভাবে করলে? এটা একদম ঠিক হয়নি। কিন্তু এখন বলবে কি কিভাবে কি করলে? সীমা এবার বলতে থাকে যে আমি আসলে এক ধরনের মাশরুমের মাধ্যমে এটা করেছি। এটা কোনো খারাপ মাশরুম নয়, তবে এর সাথে একটু চিনি মিশিয়ে দিলে সেটা খেয়ে মানুষ সহজেই ঘুমিয়ে পড়ে। এ কারণেই আমি এটা ব্যবহার করেছি। আর তুমি তো খুব ভালো করেই জানো আমি কখনো কোনো নির্দোষদেরকে খুন করি না। আমার খুন করার পেছনের কারণগুলো তুমি বেশ ভালো করেই জানো। কোনো কারণ না থাকলে আমি খামোখা কেন মারতে যাব মানুষকে? তাই তোমার টিমকেও আমি শুধু অজ্ঞান করেছিলাম, আর কিছু না। অরুণ তখন বলে, হ্যাঁ তো তুমি তাদেরকে অজ্ঞান করে পালালে কেন? এর পেছনের কি কারণ সেটা আমাকে বলো। আমরা তো একসাথেই কাজ এগোচ্ছিলাম, আর পালালেই যখন তখন ধরা পড়লে কেন? সবকিছু কি একটু খুলে বলবে? সীমা বলে, আসলে নিজের ছেলেকে প্রতিদিন চোখের সামনে দেখেও অচেনা হয়েছিলাম আমি। আমার নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছিলাম না। এগুলো যে অনেক বেশি কষ্টের, এসব আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার তো অনেকবার ইচ্ছা করছিল আমার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরতে, তাকে একটু আদর করতে। কতদিন আমার ছেলেটাকে আদর করি না। চোখের সামনে নিজের ছেলেকে দেখেও আমার সব অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে হচ্ছিল। একজন মায়ের জন্য এটা কতটা দুঃখের তুমি বুঝতে পারবে না অরুণ। আমি কিভাবে সব সহ্য করেছি। অরুণ তখন বলে, কিন্তু তুমি কি এটাই চাইছিলে না? তুমিই তো চেয়েছিলে তোমার ছেলে বড় হবে এইটা জেনে যে তার মা মারা গেছে, তাহলে সে তোমার থেকে দূরে থাকতে পারবে আর একটা স্বাভাবিক জীবনও পাবে। তাহলে এখন কি হলো? তুমি এখন কেন এরকম একটা পদক্ষেপ নিলে? কেন তোমার ছেলেকে জানিয়ে দিলে যে তুমি তার মা? এখন তার মনের মধ্যে কি চলছে বুঝতে পারছো? সীমা বলে, হ্যাঁ আমি সবই বুঝতে পারছি। আর আমি এই সবকিছু বলেছিলাম যে আমি আমার ছেলের সামনে কখনোই আসবো না, ছেলেকে আমার ছায়ার থেকে দূরে রাখবো। কিন্তু 25 বছরের সব কন্ট্রোল আমার চলে যায় যখন আমি তেজাসকে দেখি। এসব শুনে অরুণ বলে, তো তুমি কি বলতে চাইছো? তুমি পালিয়েছিলে শুধুমাত্র নিজের ছেলের জীবন কেমন চলছে সেটা দেখতে? শুধুমাত্র এই কারণে তুমি তার বাড়ি থেকে সোজা পালিয়ে তানভীর পার্লারে চলে গেলে, আর পরে ধরাও পড়লে? এটাই তো বলতে চাইছো তুমি? এসব কিছু তুমি এই কারণেই করেছো? সীমা বলে, হ্যাঁ এই কারণেই করেছি। আমিও দেখতে চাইছিলাম আমার ছেলেটা কেমন আছে। প্রত্যেকটা মায়েরই তো স্বাদ হয় বলো। অরুণ এসব শুনে বলে, আমি ভেবেছিলাম তুমি সত্যি বলবে, কিন্তু না, তুমি তো আমাকে ভুল প্রমাণিত করলে। তুমিও তো দেখছি বাকি ক্রিমিনালদের মতোই ঠিক সময়ে আসল রূপ দেখালে। দেখো আমরা সব সিসি ক্যামেরা চেক করেছি, যেখানে তুমি 3টা থেকে 9টা পর্যন্ত মিসিং ছিলে। এই সময়ে কি সেই কপিক্যাট কিলারের সাথে দেখা করেছিলে তুমি? সত্যি করে বলো কি হলো? সীমা তো কিছুই বলছিল না। তখন অরুণ বলে, ঠিক আছে, না বললে নেই, তুমি আবার হায়দ্রাবাদ জেলে ফেরত যাবে আর সেখানেই পচে পচে মরবে। তুমি আসলে সেখানেরই যোগ্য, তোমাকে দ্বারা কিচ্ছু হবে না। এই বলেই অরুণ চলে যায় আর সীমা সেখানে চুপচাপ বসে থাকে। এদিকে তেজাসকে দেখা যায়, সে তার দাদাকে কল করে আর বলে, আমাকে কেন মায়ের ব্যাপারে মিথ্যা বলেছিলে, তাও এত বছর ধরে? তখন তার দাদা বলে, আমি এই দিনটার জন্যই ভয় পাচ্ছিলাম যে কবে না তোর সামনে আসল সত্যিটা চলে আসে। তেজাস বলে, আমাকে কেন বললে না দাদা? ছোটবেলায় না হোক, বড় হয়েছে যখন, তখন কেন বললে না? তখনই বলতে পারতে, তাহলে আজ এত কষ্ট আমি পেতাম না। তখন তার দাদা বলে, আমি কিভাবে বলতাম? আমি তোমার মাকে ওয়াদা করেছিলাম যে আমি তার সম্পর্কে তোমাকে কিচ্ছু বলবো না, তোমাকে তার ছায়ার থেকে দূরে রাখবো, তাই আমি তোমাকে কিচ্ছু বলিনি। এরপর তেজাস তার দাদাকে জিজ্ঞেস করে, কবে জানতে পারলে যে সে খুন করত? তার দাদা বলে, যেদিন সে ধরা পড়ে সেদিনই জানতে পারি, এর আগে কখনোই আমি জানতে পারিনি। তেজাস বলে, বাহ, তাহলে আমি একটা সিরিয়াল কিলারের ছেলে? আমার তো লজ্জা লাগছে। তার দাদা তখন বলে, ঠিক এই জন্যই আমি তোমাকে বলতে চাইনি, আর এ কারণেই তার সব ছবি, সব চিহ্ন আমি মুছে দিয়েছিলাম, যাতে করে তোমার কোনো সমস্যা না হয়। কারণ যদি তুমি তার সত্যি জানতে পারতে
তাহলে আজ যেই মানুষ তুমি হয়েছো সেই মানুষ তুমি কখনোই হতে পারতে না। তোমার জীবনটা অনেক বেশি আলাদা হতো, অনেক বাজে হয়ে যেত। আমার মেয়ে আর তোমার মা একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। তো এখানে তেজাস যে তার নানাকে দাদা বলে ডাকছে, এটাতে আবার কনফিউজড হয়ে যাবেন না। অনেক এরকম বলে থাকে আর কি। যাক, তো তেজাস এরপর বলতে থাকে, তুমি কি তার প্রশংসা করছো দাদু? অবাক লাগছে। তার দাদা তখন বলে, হ্যাঁ প্রশংসা করছি, আবার করছিও না। তেজাস বলে, দাদু সে 8 জনকে খুন করেছে, বুঝতে পারছো সে কত বড় ক্রিমিনাল? তার জন্য প্রশংসা তোমার কিভাবে আসে? তার দাদা বলে, হ্যাঁ আমি জানি সে 8টা খুন করেছে, কিন্তু সে যত যাই করে থাকুক না কেন সে অনেক ভালো একজন মা। তেজাস বলে, কি ভালো মা? তুমি কি নিজের মেয়ের পাপ মুছতেই মন্দির যাও? তার দাদা বলে, পাপ আমরা সবাই করি, কিন্তু ধরা পড়ি না। আর তোমার মা যাই করে থাক না কেন সে কখনো তার আজ তোমার উপর পড়তে দেয়নি। নিজেকে এই পৃথিবীতে তোমার জন্য সে মৃত করে রেখেছিল, তাও 1-2টা বছর না, 25টা বছর। আর এই সব কিছু সে করেছিল শুধুমাত্র তোমার ভালোর জন্য, যাতে করে তুমি একটা ভালো জীবন পাও। তাহলে কি সে ভালো মা নয়? তেজাস বলে, কে বলতে পারে? তার মতো হয়তো বা আমার মধ্যেও একটা সাইকো লুকিয়ে আছে। আমি হয়তো নিজেকে নিজে চিনতে পারছি না। 1 সেকেন্ডে সব শেষ হয়ে গেল আমার। এসব শুনে তার দাদা বলে, এইভাবে বলো না, আমি জানি সবটা খুব কঠিন, এই মুহূর্তে সবকিছু তোমার পক্ষে মেনে নেওয়া অনেক বেশি ঝামেলার, কিন্তু তোমাকে মুভ অন করতে হবে। এইটা নিয়েই পড়ে থাকলে হবে না। তোমার মাও তো সেটাই চাইতো। তেজাস তখন এসব শুনে খুব রেগে যায় আর বলতে থাকে, ওই মহিলা আমার মা নয়। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা পল্লবীকে দেখি, সে একটা কেসেরই ইনফরমেশন বের করে আনে, যেখানে সুনীল গুপ্তা নামের একজনের খুন হয় 7 মাস আগে, আর সেটাও একইভাবে হয়, কপিক্যাট কিলারের কিলিং স্টাইলে। এই ব্যাপারে জানার পরই পল্লবীর সাথে সাথে আরুণকে জানায়, কারণ সে অনেকবার তেজাসকে কল করলেও তেজাস কল রিসিভ করছিল না, তাই না পেরে সে তার সিনিয়রকে এই ব্যাপারে জানায়। আর আরুণ তখন এই সব কিছু জানতে পেরে সেই খুনের ছবিগুলো সীমাকে এনে দেখায়। সীমা বলে, হ্যাঁ এটা তারই কাজ, সেই কপিক্যাট কিলার। আমি ব্যাপারে কথা বলবো যদি আমার সামনে তেজাস আসে। আরুণ এই কথা শুনে একটু রেগেই যায় আর বলতে থাকে, আমার ধৈর্যের পরীক্ষা নিবে না বলছি। সীমা বলে, দেখুন আমার কাছে হারানোর মতো কিচ্ছু নেই, তাই আমি একটাবার আমার ছেলেকে দেখতে চাই। এতটুক তো আমি পেতেই পারি, তাই না? আমি তো এরপর জেলেই ফিরে যাব, আর কখনো আমার ছেলেকে তো আমি সেভাবে কাছে পাবো না। আরুণ তখন বলে, দেখুন তেজাস আপনাকে দেখতে চায় না, মোটেও না, তাই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। সীমা বলে, ঠিক আছে, তাহলে একবার শেষবারের মতো আপনি তাকে কনভিন্স করুন, এটাই শেষবার। পরে দেখা যায় আরুণ আর না পেরে কল করে তেজাসকে আর তাকে অনেকভাবে বোঝায় আর তাকে শেষ একবার দেখা করতে বলে। এরপরই দেখা যায় তেজাস আসে। তাকে দেখেই সীমা বলে, আমি জানি বাবা তুই আমাকে কখনো মাফ করবি না। তেজাস বলে, দেখুন আমি আপনার ছেলে না, আর আপনিও আমার মা না, তাই এসব বলবেন না। আমি এখানে জাস্ট ইনভেস্টিগেশন অফিসার হিসেবে এসেছি, আর আপনি একজন সিরিয়াল কিলার, তাই সেভাবেই থাকুন। আর এ কারণেই বলছি, পার্সোনাল ইমোশনাল কোনো কথাই আমার সাথে বলবেন না, ঠিক আছে? সীমা বলে, ঠিক আছে। তার মন খারাপ হলেও সে এতটুকুই মেনে নেয়, কেননা যেভাবেই হোক সে তো তার ছেলেটাকে সামনে দেখতে পাচ্ছে, এটাই তার কাছে অনেক। তেজাস তখন বলতে থাকে, তো বলুন আপনার কেন মনে হচ্ছে সুনীলকে কপি কিলার খুন করেছে? সীমা এবার তার অতীতের কিছু কথা বলতে থাকে। সে বলে, আমি প্রতি মঙ্গলবার উপোস করতাম, সেদিনও তাই করি। তো সেদিন রাতে সব স্টাফদেরকে আমি একটু আগেই ছুটি দিয়ে দেই, আর এরপর নিজের কাজ করতে থাকি। ঠিক তখনই সেখানে জোসেফ আসে, যে আমাকে প্রায় সময়ে বিরক্ত করত, টর্চার করত। সেদিনও সে আমাকে মারধর করে অনেক আজে বাজে কথা বলে। আমি সেখান থেকে ভয়ে পালাতে যাই, কিন্তু সে আমাকে অনেক মারে আর এক পর্যায়ে সিগারেটের আগুন দিয়ে আমার হাতে ছ্যাঁকা দেয়। আমি সেই যন্ত্রণার রাগ থেকে মুক্ত হতে তাকে ওখানে থাকা দড়ি দিয়েই খুন করে ফেলি, আর এরপর সেখানেই স্তব্ধ হয়ে বসে থাকি। কিছুক্ষণ পরই বাবা আসেন, আর তিনি এসেই আমার এই অবস্থা দেখে সবকিছু বুঝতে পেরে যান। আর উনিই তখন জোসেফকে সেখান থেকে নিয়ে কুয়োতে ফেলে দেয়, আর সেটা সিল করে দেয়। সারা রাত ধরে সেটা সিল হয়। এই সব কিছু মনে করে করে সীমা বলছিল তেজাসকে, সে এটাই বুঝাতে চাইছিল সে কাউকে খামোখা খুন করেনি। তো তেজাস এইসব শুনে বলে, আপনি যেই কাহিনী বললেন এটা সত্যি তো নাকি মিথ্যা? তখন সীমা তার হাতের সিগারেটের পোড়া দাগগুলো দেখায়। আরুণ বলে, তাহলে কপি কিলার তোমার জীবনের প্রথম খুনও কপি করেছে? তেজাস তখন বলে, এটা কিভাবে করবে স্যার, এই কেস তো রেজিস্টারই হয়নি থানায়।
সীমা তখন বলে হয়তোবা সে সেদিন কিছু দেখেছিল। এবার সে বলে জোসেফের একটা ছেলে ছিল, তার নাম অ্যালেক্স। এখন আমি জানি না সে সেদিন কতটা কি দেখেছে। সে তখন ভালোই ছোট। তার বাবাকে আমি মেরেছি বলে তাকে আমি পরবর্তীতে নিজের কাছেই রেখে দেই। বাকিটা সময় তাকে যত্ন করে বড় করতে থাকি। তেজাস এই কথা শুনে বলে কি অসম্ভব, আমার তো তাহলে মনে থাকতো। সীমা তখন বলে আমরা সেটাই ভুলে যাই যা আমরা মনে রাখতে চাই না। যাই হোক, তখন তুমিও খুব ছোট ছিলে, তাই মনে নেই মিস্টার ইন্সপেক্টর। তেজাস বলে তো অ্যালেক্স এখন কোথায়? সীমা বলে সেটা আমি জানি না। আসলে যবে থেকে অরুণ আমাকে গ্রেফতার করেছে তবে থেকে আমি তার কোনো খবর পাইনি। এই সব কিছু জানতে পেরে তেজাস সাথে সাথে বাইরে চলে আসে আর তার দাদাকে বলতে থাকে তুমি আমার থেকে এইসবও লুকিয়েছিলে। তার দাদা বলে তো আর কি করতাম, আমার মেয়েকে পুলিশে দিয়ে দিতাম একটা শয়তানকে খুন করার জন্য। যদিও জোসেফকে সীমা ওই দিন খুন না করতো তাহলে আমি নিজেই তাকে খুন করে দিতাম, কারণ ও একটা শয়তান ছিল। তাই আমি মনে করি আমার মেয়ে যা করেছে একদম ঠিক করেছে। এসব শুনে তেজাস বলে তো লাশ কি এখনো সেখানেই আছে যেখানে সিল করে রাখা হয়েছিল? তার দাদা বলে হ্যাঁ সেখানেই আছে। তেজাস এরপর জিজ্ঞেস করে আর সেই অ্যালেক্স কোথায়? তার দাদা বলে আমি তাকে একটা অনাথ আশ্রমে দিয়ে এসেছিলাম তোমার মা জেলে যাওয়ার পর। সে অবশ্য তোমার মাকে খুব সম্মান করত, সারাক্ষণ তার পাশে পাশে থাকতো। যবে থেকে তোমার মা তাকে নিজের কাছে রাখতে শুরু করেছিল, সে এমন ভাবে তোমার মায়ের সাথে থাকতো যেন মনে হতো সীমা তার আপন মা। কিন্তু আমার তো এই ছেলেকে দেখলেই খুব রাগ হতো, কেননা তার গায়ে তো ছিল জোসেফের রক্ত। তাই আমি তাকে ছেড়ে দেই, আমি আর আমার কাছে রাখিনি। তেজাস এই সব কিছু শুনে বলে তাহলে আমার বডিতে যে আমার মায়ের রক্ত আছে সেটার কি করবে? আমার গায়ে তো একজন খুনির রক্ত বইছে। এই বলেই সে কল কেটে দেয় আর সোজা সেই অনাথ আশ্রমে চলে আসে যেখানে তার দাদা অ্যালেক্সকে রেখেছিল। সেখানে সে খোঁজ করতে থাকে। তখন সেখানের এক টিচার জানায় অ্যালেক্সকে যখন তোমার দাদা দিয়ে যায় তখন সে খুব মন মরা ছিল, কেননা তোমার দাদা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে এখানে দিয়ে গিয়েছিল। আর এই সবকিছু আমি খুব ভালো করেই বুঝতে পারি। সে আরো বলে অ্যালেক্স কিন্তু খুব স্মার্ট ছিল, কিন্তু অল্পতেই খুব রেগে যেত, শর্ট টেম্পার ছিল। আর সবচেয়ে ঝামেলার বিষয় হলো যখন সে রেগে যেত তখন সে ভাঙচুর করত। এই ব্যাপারটাই ছিল খারাপ। আর তাছাড়া সে প্রায় সময়ই বন্ধ হয়ে যাওয়া সেই রেস্টুরেন্টে যেত, কিন্তু সেখানে যে সে কেন যেত কেউ জানে না। এভাবেই সে ধীরে ধীরে বড় হতে থাকে। আর বড় হতে হতেই সে মাদকের নেশায় জড়িয়ে পড়ে, চুরি করতে থাকে। আর যখন তার 25 বছর হয় তখনই সে এখান থেকে কোথায় যেন চলে যায়, কিন্তু সে যে কোথায় গেছে সে সম্পর্কে কেউ জানে না। তবে হ্যাঁ, আমাকে 1 বছর আগে সে কল করেছিল, আমি সেই নাম্বারটা সেভ করে রেখেছি। তবে তার একটা বিষয় এখনো রহস্যময়, সে সবসময় একটা ব্যাগ তার বুকে জড়িয়ে রাখত। তার ওই ব্যাগে যে আসলে কি ছিল এটা আমরা কেউ জানতে পারিনি, সে কখনো আমাদের জানার সুযোগই দেয়নি। এরপরে আমরা অ্যালেক্সকে দেখতে পাই যে একটা মা এবং বাচ্চার ছবি আঁকছিল। আসলে যেই ছেলেটা এতদিন সীমাদেরকে ফলো করছিল সেই ছেলেটা আর কেউ না, সেই হলো অ্যালেক্স। আর তার ছবিতে যে মাকে সে আঁকে তার চোখে ছিল পানি আর মুখে ছিল হাসি, আর তার বডিতেও সেরকমই একটা ট্যাটু করা। সে সন্তান এবং মায়ের সম্পর্ক নিয়ে খুব বেশি যত্নশীল বা আবেগপ্রবণ। এদিকে তেজাস এই সব কিছু জানার পর নাম্বারটা হানিয়াকে পাঠায় ট্র্যাক করার জন্য। আর পরে সে তার দাদার বাড়ি চলে যায়। সেখানে গিয়েই সে সেই কুয়ো থেকে জোসেফের বডিটা উদ্ধার করে এত বছর পর। কিন্তু অনেকগুলো বছর হয়ে যাওয়ায় সেখানে শুধু তার হাড্ডি ছিল, আর কিছুই সেখানে পাওয়া যায় না। এরপরই হানিয়া দেখা যায় সে নাম্বার ট্রেস করে একটা ঠিকানা পায়, আর সাথে সাথে সেটা তেজাসকে পাঠিয়ে দেয়। তেজাসও তখন সেই ঠিকানায় চলে যায় আর সব কিছু দেখতে শুরু করে। সে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছিল। ওইদিকে আমরা অ্যালেক্সকে দেখি, সে চলে যায় তেজাসের বাসায়। সেখানে গিয়ে তানভীকে বলে সে তেজাসের ছোটবেলার বন্ধু। তানভীর কথা শুনে তাকে ভেতরে এসে বসতে বলে, আর এটাও জানায় যে সে তো এখন ডিউটিতে আছে। তানভী তাকে বেশ ভালোভাবেই ওয়েলকাম জানায়। এরপর সে চা করতে যায়। তখনই অ্যালেক্স সেখান থেকে তাদের ফ্যামিলি ফটোটা চুরি করে ফেলে। ওদিকে অ্যালেক্সের ব্যাগটা খুঁজে পায় তেজাস, যার মধ্যে ছিল একটা শাড়ি। তাছাড়া সেখানে একটা ছবিও ছিল যেখানে সীমার সাথে তেজাস আর অ্যালেক্স দুজনেই রয়েছে, আর সেই সাথে একটা দড়িও ছিল। আর এই দড়িটা দিয়েই বারবার খুন হচ্ছিল। সেসব দেখছিল তো এর কিছুক্ষণ পরই তার কাছে কল আসে তানভীর। তানভী জানায় অ্যালেক্স নামের তোমার ছোটবেলার এক বন্ধু এসেছে। খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা আমার কাছে। কে বলো তো যে আমিই জানি না, তোমার ফ্রেন্ড অথচ আমি জানবো না? তেজাস তো এই কথা শুনেই প্রচন্ড ভয় পেয়ে যায় যে না জানি অ্যালেক্স এখন কি করবে। তাই সে বলতে থাকে কি বলছো, সে কি এখনো আছে? তানভী বলে না, দিব্যা এসেছিল, তারপরই সে চলে যায়। তবে আমি তার ছবি তুলেছি, দেখো তো চেনো কিনা।
তানভীর ছবিটা পেয়ে তেজাস সাথে সাথে তার টিমকে পাঠায়। আর তখনই সে দেখে ঘরের মধ্যে একটা জায়গার নাম সব জায়গায় লেখা। তেজাস সেটা ফলো করেই তার টিম নিয়ে চলে যায় সেইখানে। আর সেখান থেকেই অ্যালেক্সকে ধরে সোজা থানায় নিয়ে আসে। অ্যালেক্স তখন তেজাসকে দেখে বলে, কত বছর পর দেখা হলো, আমার খুব ভালো লাগছে তেজাস। তেজাস তখন বলে, কিন্তু আমার একটুও ভালো লাগছে না অ্যালেক্স, সোজা কাহিনী বলো, আমি আর বেশি কিছু শুনতে চাই না। অ্যালেক্স বলে, তুমি তো জানো দাদা আমাকে অনাথ আশ্রমে একা ফেলে চলে আসে। কিছুদিন তোমাদের দুজনের উপর আমার খুব রাগ হয়, কিন্তু পরে আমি বুঝতে পারি যে এখানে তোমাদের কোনো দোষ নেই। আসলে দোষ ছিল সব ভগবানের। তিনিই আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছেন, আমার সীমামাকে কেড়ে নিয়েছেন, যে একমাত্র এই পৃথিবীতে আমাকে এতটা ভালোবাসতো। কিন্তু পরে একদিন আমি তোমাকে টিভিতে দেখি আর চিনতে পারি, আরে এটা তো আমারই ভাই তেজাস। তখন থেকেই আমি তোমাকে ফলো করছিলাম। দূর থেকে দেখতে দেখতে একদিন আমি তোমার সাথে মাকেও দেখি। তোমাদের দুজনকে দেখে আমার যে কি খুশি হচ্ছিল। অবশেষে ভগবান আমার কাছে আমার মাকে ফিরিয়ে দিলেন। আমি আমার হারিয়ে ফেলা পরিবারের সবাইকে ফিরে পাচ্ছিলাম। তেজাস তখন বলে, আমি জানি তুমি ভালো শৈশব পাওনি, কিন্তু তাই বলে মানুষ খুন করবে, এটা কেমন কথা? অ্যালেক্স এই কথা শুনে বলে, মানে? তেজাস বলে, এই যে এই ব্যাগে কি আছে? অ্যালেক্স তখন রেগে বলে, তেজাস আমি এটা এত বছর কাউকে ছুতে পর্যন্ত দেইনি, কিন্তু ঠিক আছে তুমি দেখেছো, কারণ তুমি আমার ভাই আর তুমি দেখতেই পারো। তেজাস এরপর সেখান থেকে সব বের করে আর বলে, এগুলো কি? এসব দিয়েই খুন করছিলে তাই না? অ্যালেক্স তখন কাঁদো কাঁদো হয়ে বলে, আসলে এগুলো মায়ের স্মৃতি ছিল। যেদিন দাদা আমাকে অনাথ আশ্রমে নিয়ে যাবে সেদিন আমি মায়ের ঘরে যাই, আর মায়ের ঘরে যা যা পাই তার মধ্যেই কিছু ব্যাগে ভরে নেই স্মৃতি হিসেবে। তাই এখানে মায়ের কাপড় আছে। আর তুমি জানো ভাই, আমি তো এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই এতটা বছর বেঁচেছিলাম, একদম একা একা। এইগুলো না থাকলে আমি আর বাঁচতেই পারতাম না। তেজাস এই সবকিছু শুনে বুঝতে পারে সে ভুল লোককে ধরেছে। তাই সে সেখান থেকে বাইরে চলে আসে। আর তখনই তাকে অফিসার জানায়, স্যার আমরা জানতে পেরেছি যেদিন এই খুনগুলো হয় সেদিন অ্যালেক্স বারের মধ্যে ডিউটিতে ছিল, তার মানে আমরা ভুল লোককে ধরেছি। অ্যালেক্স তো আসলেই নির্দোষ। তেজাস তখন বলে, হ্যাঁ আমি জানি এখন এটা। তো অন্যদিকে সেই কিলার একটা মেসেজ লেখে যে সে মিসেস দেশপান্ডের সাথে দেখা করতে চায়। আর এদিকে তেজাস তার ভুল বুঝতে পারে, তাই সে অ্যালেক্সকে তার বাসায় ডাকে, কারণ তার অনেক খারাপ লাগছিল অ্যালেক্সকে সে খামোখাই সন্দেহ করেছে। তো এরপরই তাকে সবার সাথে পরিচয় করায় আর একসাথে খেতে বসে। আর অ্যালেক্সের আগে যে ছবিটা চুরি করেছিল সেটা সে তেজাসকে দেয় আর বলে, সরি আমি এটা নিয়ে নিয়েছিলাম। তেজাস তখন এটা দেখে বলে, ঠিক আছে সমস্যা নেই, তোমার কাছেই রেখে দাও। তারপরই তারা খাওয়া দাওয়া শেষ করে আর বেশ গল্প করতে শুরু করে। অ্যালেক্স বলে, মা অনেক ভালো রান্না করতেন, কত ভালো ছিল সেই সময়গুলো তাই না? তেজাস বলে, তোমার সব মনে আছে, কিন্তু আমার না কিচ্ছু মনে নেই। অ্যালেক্স এই কথা শুনে বলতে থাকে, তুমি লাকি তেজাস, মায়ের মতো একজন ছেলে হতে পেরে। আমি আমার জীবনে যা ভালোবাসা মায়া মমতা পেয়েছি সবটাই এই মায়ের জন্য। আচ্ছা আমি কি মায়ের সাথে একবার দেখা করতে পারি? তেজাস তাকে জানায় যে না, কেননা সে এখন জেলে রয়েছে খুনের দায়ে। তবে হ্যাঁ, কয়দিন ধরে সে অসুস্থ, তাই এখন হসপিটালে ভর্তি। তো তারা কথা বলছিল, এর কিছুক্ষণ পরই তেজাসের কাছে সেই মেসেজটা আসে, সেই সাথে খুনের কিছু ছবি। যা পেয়ে তেজাস কিছুটা চিন্তাতেই পড়ে যায় যে আসলে কিলারটা চাইছেটা কি। এখান থেকেই দৃশ্য চলে যায় অতীতে। একদিন সীমার রেস্টুরেন্টে একটা ফ্যামিলি আসে, যেখানে সুহাস নামে একটা বাচ্চা ছেলে ছিল। তাকে তার বাবা প্রতিনিয়ত খুব টর্চার করত। আর এই সবকিছুর জন্য সীমার অনেক খারাপ লাগে। সে সুহাসের বডি চেক করে আর তখন দেখে তার গায়ে অনেক রকমের দাগে ভরা। বাচ্চাটা কত কিছু সহ্য করেছে, এসব দেখেই তার খারাপ লাগতে থাকে। সীমা তখন সুহাসকে বলে, আমি তোমাকে হেল্প করব, তুমি কোনো চিন্তা করো না। সেই রাতেই দেখা যায় তার সব কিলিং করার জিনিস নিয়ে সে বেরিয়ে পড়ে, চলে আসে সুহাসের বাড়ি। আর এসেই তার বাবাকে রশি দিয়ে বেঁধে সেখানেই খুন করে। আর পরে বাড়ি ফিরে সীমা তার ছেলে তেজাসকে ঘুমের মধ্যে বলতে থাকে, শয়তানদের অবশ্যই কঠিন শাস্তি হওয়া দরকার বাবা। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় তেজাস সীমা ও আরুনকে নিয়ে বসে কিলারের কল আসলে কথা বলার জন্য। সেই সময় দেখা যায় কিলার কল করে আর বলে সে সীমার অনেক বড় ফ্যান, তার দেখানো পথেই সে আছে, তার মতো করেই সে শয়তানদেরকে এই দুনিয়া থেকে দূর করছে। এভাবেই সে সকল প্রকার অন্যায় দূর করবে। তো কিলার এরকমই কিছু সিমিলার কথা বারবার বলছিল, তাই তার থেকে খুব একটা ইনফরমেশন পায় না তারা। এতে তেজাসরা বেশ হতাশই হয়ে যায়। সীমা তখন বলতে থাকে, আমার মনে হয়
কিলার কোনো মহিলা। তেজাস বলে কিন্তু পুরুষ হওয়ার সম্ভাবনাই বেশি, হতে পারে সে ভয়েস চেঞ্জ করে কথা বলায় তারা বুঝতে পারছিল না। তাই তারা বলতে থাকে এখন আমাদের হাতে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এখানে মিটিং করা শেষে তেজাস একা আসে সীমার সাথে কথা বলতে। তেজাস সীমাকে বলে কুশ যে সিক্রেটের কথা বলেছিল সেটা আমি ছিলাম তাই না? তুমি তার কানে কানে এইসব কথা আমার জন্য বলেছিলে? সীমা বলে আসলে আমি তোমার ব্যাপারে খোঁজ নিতে কুশকে বলেছিলাম, কিন্তু সে কোনোভাবে জানতে পারে তুমি আমার ছেলে। আর এই নিয়ে সেদিন যখন সে কথা বলে সেদিনই আমি ভয় পেয়ে যাই। যদি সে সবাইকে জানিয়ে দেয় যে আমি তোমার মা, তখন কি হবে? তখন তো তোমার জীবনটা নষ্ট হয়ে যেত। আর এ কারণেই আমি এমন কাজ করেছি। আমি জানতাম কুশের মানসিক অবস্থা ভালো না, সে এমনিতেই মরবে। তাই আমি তাকে আরো আগেই ট্রিগার করেছিলাম আজে বাজে কথা বলে, যাতে করে সে নিজেকে শেষ করে দেয়। কারণ আমি আমার ছেলের সুখের জন্য সব করতে পারি। ছোটবেলায় আমি মা হিসেবে তোমার দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু সেম ভুল আমি দ্বিতীয়বার করব না। তেজাস তখন অ্যালেক্সের সেই ছবিটা দেয় আর সেই সাথে একটা টিপের পাতাও দেয়। সীমা তো এসব দেখেই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সেটা তার কপালে পড়ে। তেজাস বলে অ্যালেক্স তো জানেই না যে তুমি এতগুলো খুন করেছো। সে তো তোমাকে পুজো করে, দেবী হিসেবে মান্য করে, অনেক ভালোবাসে তোমাকে। আর তার জন্যই আমি তোমার ভালো দিকটা বুঝতে পারি। না হলে তো খুনি হিসেবেই ভেবে নিয়েছিলাম আমি তোমাকে। কারণ আমার ছোটবেলার কিচ্ছু মনে নেই, কিন্তু অ্যালেক্স সব কিছু বলেছে আমাকে। এসব শুনে সীমা বলে তাহলে তার সাথে দেখা করে থ্যাঙ্কস দিতে হবে আমার ছেলেকে আমার কাছে পাঠানোর জন্য। তেজাস তখন বলে সে দেখা করতে চাইছিল, আমি নিয়ে আসবো। বাইরে এসে তেজাস অ্যালেক্সকে কল করে আর বলে তোমার মা দেখা করতে রাজি হয়েছেন, চলে আসো জলদি। অ্যালেক্স তখন অনেক খুশি হয়ে যায়, কিন্তু এরপর সে বলতে থাকে আমি আগে পাঞ্জাবি কিনবো বাবা, না হলে মা আমার এই ট্যাটু দেখে অনেক বকাঝকা করবেন। এসব শুনে তেজাস হেসে দেয় আর বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাড়ি এসে তেজাস তানভীকে বলে জানো আজ আমি অ্যালেক্সকে তার মায়ের সাথে দেখা করাতে নিব। তানভী এটা শুনে বলে তাই নাকি? তাহলে তো অ্যালেক্স নিশ্চয়ই খুব খুশি। তেজাস বলে হ্যাঁ, সে তো মারাত্মক এক্সাইটেড। আমারও খুব ভালো লাগছে জানো, তার জীবনে এতটুকু খুশি হলেও দিতে পারছি। তানভী বলতে থাকে আচ্ছা আমার একটা ক্লায়েন্ট অপেক্ষা করছে, আমি এখন যাচ্ছি, হ্যাঁ পরে কথা বলবো। তুমি আমাকে কিন্তু পরে সব কাহিনী অবশ্যই বলবে। অন্যদিকে দেখা যায় অ্যালেক্স খুব খুশি মনে রেডি হচ্ছিল, তখনই দরজায় বেল বাজে। অ্যালেক্স তো ভাবে তেজাস এসেছে, কিন্তু দেখে না অন্য কেউ। তো এই অন্য কেউই হচ্ছে কিলার। কিন্তু যে কোনো ভাবে কিলারকে অ্যালেক্স চিনত, তাই অ্যালেক্স তাকে ভেতরে ডাকে আর বলে আমি জানি তুমি অনেক আপসেট, কিন্তু আই এম সরি, আমাকে এখন অন্য কোথাও যেতে হবে, পরেই নিয়ে কথা বলবো। এই কথা বলে অ্যালেক্স উঠে যায়। তখনই সেই কিলার তার 5 নম্বর খুন করে অ্যালেক্সকে প্রাণে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায়। এদিকে তেজাস আসতে আসতে অনেকটা দেরি করে ফেলে। সে এসেই দেখে কিলার তার কাজ এবার অ্যালেক্সকে মেরে করেছে। এসব দেখে তেজাস অনেক কষ্ট পায়, তার অনেক বেশি খারাপ লাগছিল। অ্যালেক্সের ইচ্ছাটা আর পূরণ হলো না, এসব দেখে তার অনেক খারাপ লাগে। এরপরই সে তার শেষকৃত্যের কাজ ভিডিও কল করে সীমাকে দেখায়। এবার কিলার আবারও কল করে। সীমা তখন স্মার্টলি কল ধরে বলে আচ্ছা তুমি এই খুনগুলো কেন করো, সত্যি করে বলো। কিলার জানায় আমার ভালো লাগে, যারা ভালোবাসা পায়, পাওয়ার আশায় থাকে তাদেরকে মারতে আমার মজা লাগে। সীমা এসব শুনে খুনিকে বলতে থাকে আমিও এখন 25 বছর পর তোমার মতো খুন করতে চাই, মজা নিতে চাই, আমাকে হেল্প করবে? কিলার বলে ওকে ম্যাম, আমি সব ব্যবস্থা করে তারপরেই কল করব। তেজাস তখন সীমাকে বলে স্মার্ট মুভ। তো এবার এই খুনি সীমাকে লাইভে এসে একটা খুন করার কথা বলে। সীমা তখন তার সাথে এটা ওটা কথা বলে সময় কাটাতে থাকে। তার মধ্যে তেজাস লোকেশন পেয়ে যায় আর সেখানে পৌঁছেও যায়, কিন্তু তেজাসকে মাথায় মেরে কিলার সেখান থেকে পালায়। এরপর তেজাসের হুঁশ ফিরলে আরুণ বলতে থাকে কিলার তোমাকে ছেড়ে দিল কেন? তেজাস বলে হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি, সে চাইলেই তো আমাকে খুন করতে পারত। তারপরে সীমা কল করে তেজাসকে আর জানায় সে বুঝতে পেরেছে কে এই কিলার। সীমা এরপর সবাইকে একসাথে নিয়ে বসে আর বলে আমি কিলারকে একটা গান গাইতে শুনেছি, যা আমি সুহাসের বাড়িতে শুনতে পাই। সেদিন সুহাসের বাবাকে মারার সময় সে আমাকে দেখেছিল, তো আমি নিশ্চিত এটা সেই সুহাস। এবার তারা সুহাসের মায়ের সাথে দেখা করে। তেজাস তার থেকে জানতে পারে সুহাস অনেক ছোট থেকেই নিজেকে মেয়ে ভাবত, তাই মেয়েদের মতোই সাজগোজ করত। সেজন্যই সে তার বাবার হাতে অনেক মারধর খেত। এবার সেই ভিকটিমকে এসে তেজাস জিজ্ঞেস করে কিলারের ব্যাপারে। ভিকটিম জানায় সে একটা মেয়ের সাথে দেখা করে, মেয়েটা খুব সুন্দর। সে বলতে থাকে
আমি ভেবেছিলাম আমাদের মধ্যে অনেক মিল আছে, কিন্তু তার সাথে রুম ডেটে এসে বুঝলাম সে তো আসলে ট্রান্সজেন্ডার। ছেলে থেকে মেয়ে হয়েছে অপারেশন করে। সেটা লুকিয়ে রাখতে ঘরের সব লাইটস অফ করে ফেলে। আমি পরে তাকে বুঝিয়ে বলি যে আমি এই সম্পর্কে থাকতে পারবো না। এ কথা শুনেই তো সে খুব কান্না করতে থাকে আর একটা সময় সেখান থেকেই চলে যায়। আর এরপর বাকিটা তো আপনারা জানেনই। তো এসব শুনে তারা বুঝতে পারে সুহাস আসলে এখন আর ছেলে নেই, সে মেয়ে হয়ে গেছে। আর সে তাদেরকেই খুন করে যারা তাকে ট্রান্সজেন্ডার হিসেবে গ্রহণ করে না বা তার ভালোবাসার বদলে তাকে ভালোবাসা ফেরত দেয় না। সে সময় আবারও কল আসে, আর এবার সুহাসকে আসল নাম ধরেই কথা বলে সীমা। সুহাস তখন বলে, ম্যাডাম আমি আপনাকে এত ভালোবাসি, সম্মান করি, আর আপনি আমাকেই ধোকা দিলেন। সীমা বলে, আমার ছেলের জন্য করেছি সব। তুমি তো বলো ভালোবাসায় সব করা যায়। সুহাস বলে, কিন্তু আমি আপনার ছেলের থেকে বেশি ভালোবাসি আপনাকে, আর আপনি যা যা পেয়েছেন, আপনার ফ্যামিলি, আপনার হ্যাপিনেস সব আমি ফিরিয়ে দিয়েছি। এমনকি আপনার ছেলের জীবনেও আমি হ্যাপিনেস এনেছি। আমি এখন সেই সব শেষ করে ফেলবো, কিচ্ছু রাখবো না। আমাকে ধোকা দিলেন তো। এই বলেই সে কল রেখে দেয়। সীমা তখন তেজাসকে বলে, সে বলেছে আমার জন্য সে সব করেছে, আর ফ্যামিলিও সে এক করেছে, আর তোমার জীবনেও নাকি হ্যাপিনেস সেই এনেছিল। তো তোমার জীবনের হ্যাপিনেস কে? তেজাস বলে, আমার স্ত্রী তানভি। সীমা তখন বলতে থাকে, আর তানভিকে তোমার সাথে মিট করিয়েছে কে? এই কথা শুনে এবার তো তেজাসের মাথা ঘুরে যায়। সে বেশ ভালো করে বুঝতে পারে এই কাজকার আর কে আসল কিলার। তার ভয় এখন আকাশ ছোঁয়া হয়ে দাঁড়ায়। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় ছোটবেলায় যখন সুহাস জানতে পারে যে সীমা মারা গেছে, তখনই সে গ্রাম থেকে শহরে চলে আসে। বড় হয়ে যাওয়ার পর সে সার্জারিও করায়, আর সুহাস থেকে হয়ে ওঠে তানভীর বান্ধবী দিব্যা। তো এই দিব্যাই হচ্ছে সেই আসল কপিক্যাট কিলার, যে ভালোবাসার মানুষকে না পেলেই খুন করে ফেলতো। আর তাই তো সেদিন সে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে তানভীর কাছে এত এত অভিযোগ করেছিল। আর যখন সেখানে সীমা আসে, সেই তানভীকে জোর করে তার সার্ভিস করে দিতে, কারণ দিব্যা অর্থাৎ সুহাস সীমাকে গডের আসনে রাখে। দেখা যায় দিব্যা এখন আসে তানভীর বাসায়। তানভী দরজা খুলতেই দিব্যা বলে, আমার ব্যাগ নিতে এসেছি। ঠিক তখনই দেখা যায় তানভীকে কল করে তেজাস, আর বলতে থাকে দরজা খুলবে না, বাইরে দিব্যা আছে। দিব্যাই হচ্ছে আসল কিলার। এই সব কথা শোনার সাথে সাথেই তো দিব্যা পেছন থেকে এসে তানভীকে বেহুশ করে ফেলে, আর পরে নিয়ে যায় তার বাসায়। এর মধ্যে তেজাসরাও চলে আসে, কিন্তু তানভী বা দিব্যা কাউকেই পায় না। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। এরপরই তানভীর হুঁশ ফিরে আসে। দিব্যা তখন তাকে পানি খেতে বলে। তানভী সেই সময় পানি খেয়ে বলে, দিব্যা বলে দে সব মিথ্যা। তুই কিভাবে কপিক্যাট কিলার হবি? আমরা তো বেস্ট ফ্রেন্ড ছিলাম। দিব্যা বলে, হ্যাঁ এই সব সত্যি, আর এই সব কিছুর ক্রেডিট যায় তোর শাশুড়ি মায়ের কাছে। তার কারণেই আমি নতুন জীবন পাই, আবারও বাঁচতে শুরু করি, তাকে ফলো করি। কিন্তু অবশেষে বাকিদের মতো সেও আমাকে ধোকা দিয়েই দিল। তাই আমি ঠিক করেছি আমি সবাইকে এবার শেষ করব। তানভী এসব শুনে বলে, আমি কি করেছি? আমি তো তোর সাথে কখনো কোনো খারাপ কিছু করিনি। দিব্যা তখন বলে, তাহলে আমি কি কারোর সাথে প্রথমে কোনো খারাপ করেছি? তাও কেন দুনিয়ার সবাই আমাকেই কষ্ট দিয়েছিল? তাই আমি এবার কাউকে ছাড়ব না। দিব্যা এরপর কল করে, আর এবার সীমা তাকে দিব্যা বলে ডাকে। দিব্যা তখন বলতে থাকে, ও তাহলে আমাকে চিনেই গিয়েছ? তেজাসও শুনেছে? তেজাস বলে, হ্যাঁ দিব্যা। দিব্যা তখন বলতে থাকে, ভালো, ফ্যামিলি রিইউনিয়ন হচ্ছে। যাক, আমি এখন কল করেছি শেষবারের মতো তানভীর কণ্ঠ শোনাতে। সীমা এ কথা শুনে বলে, দিব্যা তুমি যাকে নিজের সাথে তুলে নিয়েছো সে আমার খুব প্রিয়। দিব্যা বলে, হ্যাঁ সেজন্যই তো তাকে মরতে হবে। সীমা তখন তাকে বলে, দেখো তুমি তাকে মারতেই চাও না, আমি জানি। যদি তাকে মারতে চাইতে তাহলে আরো আগেই মেরে ফেলতে, এতক্ষণ খামোখা সময় নষ্ট করতে না। এই কথা শুনে দিব্যা বলে, মিসেস দেশপান্ডে তুমি এখনো আমাকে চেনো না। সীমা বলে, দেখো আমি জানি তোমাকে। তুমি বলো না আমি আর তুমি একই রকম। আমরা শয়তান মানুষদের শাস্তি দেই, কোনো নির্দোষকে না। তাই আমি যেহেতু তোমাকে ধোকা দিয়েছি, তাই তুমি তাকে ছেড়ে আমাকে তুলে নাও। দিব্যা এটা শুনে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এতে রাজি। তেজাসের পর সীমাকে বলে, এটা খুবই রিস্কি, সে তোমাকে খুনও করতে পারে। সীমা এটা শুনে বলে, তাতে আমার যায় আসে না। তানভী তোর জীবনের সব, আর আমি অন্তত কিছু একটা ভালো তোর জীবনে করে যেতে চাই, তাই প্লিজ আমাকে যেতে দে। তেজাস তখন রাজি হয়ে যায়। এরপর তাকে তৈরি করা হয় দিব্যার কাছে পাঠানোর জন্য। ওই সময় দেখা যায় সেখানে পল্লবী আসে। সে অরুণ আর তেজাসকে বলে, আমার কেন যেন মনে হচ্ছে এটা মিসেস দেশপান্ডের মাস্টার প্ল্যান হতে পারে। যদি তিনি কপিক্যাট কিলারকে নিজেই বানিয়ে থাকেন তখন কি হবে? তাহলে তো সেই কিলার সহ সে খুব সহজেই পালাতে পারবে। একবার ভেবে দেখুন স্যার। অরুণ বলে, হ্যাঁ আমি জানি এটা সম্ভব যে মিসেস দেশপান্ডে পালাতে পারে, কিন্তু তানভীর প্রাণ বাঁচাতে আমি এই রিস্ক নিতেও প্রস্তুত আছি। একবার তো এই রিস্কটা নিতেই হবে। এবার দিব্যা ঠিকানা পাঠায়।
আর সেই মতো তারা সব বেরিয়ে পড়ে। এরপরে দেখা যায় দিব্যা একটা শপিং মলে আসে আর তেজাসকে কল করে। এরপর সে বলতে থাকে তার মাকে এখানেই ছেড়ে দিতে। এবার দিব্যা কলে সীমাকে বলে বলে দেয় যে কিভাবে কোথায় আসতে হবে। সীমাও সে অনুযায়ী সেখানে আসে। দিব্যা সাথে সাথে তানভীকে ছেড়ে দেয়। সীমা তখন তানভীকে বলে নিজের আর তেজাসের খেয়াল রেখো। এই বলে সে চলে যায় দিব্যার সাথে আর পথে ফেলে যায় ট্রান্সমিটার, যার মাধ্যমে সীমাকে ট্র্যাক করছিল তেজাসের টিম। পল্লবী তখন তেজাসকে বলে আমি বলেছিলাম স্যার, এই সব হচ্ছে মিসেস দেশপান্ডের মাস্টার প্ল্যান। উনি আর ওই কপিক্যাট কিলার একসাথে পালিয়েছে। তেজাসও তো এটা বিশ্বাস করতে পারছিল না। পরে সে সব সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে বলে আর তানভীকে জিজ্ঞেস করে তাকে সে কোথায় ধরে নিয়ে গিয়েছিল। তানভী বলে তার তো তেমন কিছুই মনে নেই, কারণ সে ভয়ের মধ্যে ছিল প্রচুর, তাই আশেপাশে সে নজরই দেয়নি। তবে আশেপাশে একটা কোম্পানির নাম দেখেছে। তেজাস তখন একথা শুনেই হানিয়াকে বলে দিব্যার লাইফ সম্পর্কে সব ডিটেলস দিতে। এদিকে দিব্যাকে দেখে সীমা বলতে থাকে বিশ্বাস হচ্ছে না, তোমার এই হাসিটাই আমি 25 বছর আগে আমার রেস্টুরেন্টে দেখেছিলাম। দিব্যা বলে হ্যাঁ, আর আমার মনে আছে আপনি আমাকে বলেছিলেন খুব সুন্দর হাসি আমার, কিন্তু যখন আমি শুনতে পাই আপনি মারা গেছেন তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেক কান্না করেছিলাম। মা তো বুঝতেই পারছিল না একজন অপরিচিত কারো মৃত্যুতে আমি এত আপসেট কেন হলাম। কিন্তু আমি তো জানি আপনি আমার জন্য কত কিছু করেছেন। আপনি আমাকে নতুন জীবন দিলেন, আমাকে বাঁচতে সাহস দিলেন, কিন্তু এখন দেখুন আপনিই আমাকে ধোঁকা দিলেন। কিভাবে পারলেন বলুন তো? সীমা তখন বলে আমি কখনোই তোমাকে ধোঁকা দিতে চাইনি। আমি যা করেছি আমার ছেলের জন্য করেছি, আর আমি আশা করব তুমি আমার দিকটা অন্তত বুঝতে পারবে। আর আজ আমি তোমার লাইফের শুরু থেকে এখন পর্যন্ত সব কাহিনী জানতে চাই, বলবে আমাকে? দিব্যা এবার বলতে থাকে যে আমি সুহাস থেকে দিব্যা হয়ে উঠি সার্জারি করার মাধ্যমে। একদিন আমি কাজের সূত্রে আপনার কেস ফাইল পাই। আমি জানতে পারি আপনি বেঁচে আছেন, কিন্তু জেলেই অবস্থান করছেন। এরপর থেকে আমি আপনার ব্যাপারে সব খোঁজ করি। আপনি আপনার ছেলের জীবনের কথা ভেবে এত কিছু স্যাক্রিফাইস করেছেন, তাই আমি সিদ্ধান্ত নেই আপনার ফ্যামিলিকে আমি হ্যাপি রাখবো। তাই আমি মন্দিরে তেজাস আর দাদার সাথে দেখা করি। পরে এভাবেই ধীরে ধীরে তাদের ফ্যামিলির পার্ট হয়ে যায়। পরে একদিন তার সাথে দেখা করাই তানভীকে। তারা একে অপরকে অনেক পছন্দও করে, আর তানভীর সেলুনও আমি নিজের জমানো টাকা দিয়েই করে দেই। আমি তাদের সবাইকে হাসি খুশি দেখতে চেয়েছি শুধুমাত্র আপনার কথা ভেবে। আমি সেটা করেছিও, কিন্তু যখন নিজের ভালোবাসার খোঁজ করি তখনই আমি হেরে যাই। এরপর সে বলতে থাকে আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু তাকে যখন আমি বলি আমি ট্রান্সজেন্ডার তখন সে আমাকে শুধু ছেড়ে যায়নি, বরং আমাকে অমানুষের মতো পিটিয়ে গেছে, যার ফলে আমার সার্জারিটা অনেক বাজেভাবে ড্যামেজ হয়। আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করি। অনেকবার ভেবেছিলাম আত্মহনন করে ফেলবো, কিন্তু আপনার ছবি দেখেই বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছি আমি, তাই আর নিজেকে শেষ করতে পারিনি। এরপরই আমি ঠিক করি এরকম সবাইকে আমি বাঁচতে দিব না। তাই সুস্থ হয়ে আমি প্রথমে তাকে খুন করি, আমার বয়ফ্রেন্ডকে। আর পরে রাতে আমি ট্রু লাভের খোঁজে বের হতাম। যাকে আমি চুজ করতাম সে যদি আমাকে রিজেক্ট করত তাহলে তাকেই আমি আমার শিকার বানিয়ে নিতাম। এভাবেই আমার লাইফ চলছিল। এই সব কিছু শুনে সীমা বলে আমার ছেলে তেজাস, কিন্তু আমার আসল উত্তরাধিকারী তুমি দিব্যা। আমি তোমাকে 25 বছর আগে হেল্প করেছিলাম, তাই এখন আমার তোমার থেকে হেল্প চাই। করবে তো? দিব্যা বলে হ্যাঁ অবশ্যই করব। ওইদিকে তেজাস দিব্যা কোথায় আছে তার একটা ঠিকানা বের করে। এদিকে সীমা দিব্যাকে বলে তুমি আমার ফাইল পড়েছ? তাহলে তো তুমি নিশ্চয়ই জানো যে আমার জীবনের আরো একটা ন্যায় বিচার পাওয়া বাকি। তুমি তো ন্যায় বিচারে বিশ্বাস করো তাই না? দিব্যা বলে হ্যাঁ করি, অবশ্যই করি। সীমা তখন বলে তাহলে আমাকে হেল্প করো, আমাকে প্লিজ যেতে দাও। এবার দিব্যা তেজাস আর তার টিমকে তার দিকে নিয়ে নেয়। তেজাসরা দিব্যাকে ধরতে ব্যস্ত হয়ে যায়, আর এই সুযোগে সীমা পালিয়ে যায়। আর এটাই ছিল তার প্ল্যান, আর এভাবেই সে দিব্যাকে হেল্প করতে বলেছিল তাকে। এদিকে এসব দেখে তেজাস দিব্যাকে আটকাতে সেদিকেই শুট করে দেয়। পরবর্তীতে আর কি তাকে চলে আসতে হয় হসপিটালে। তেজাস তখন দিব্যাকে বলতে থাকে আচ্ছা আমি কিছু জানতে চাই তোমার কাছে। দিব্যা বলে কি জানতে চাও বলো। তেজাস তখন বলতে থাকে আচ্ছা তুমি তাকে পালাতে কেন হেল্প করলে, এর পেছনের কারণ কি ঠিক করে বলো তো। দিব্যা বলে কারণ সে আমাকে বাঁচিয়েছিল, সেটারই প্রতিদান দিলাম আজ। এসব শুনে তেজাস বলতে থাকে এই সবটা তার পরিকল্পনা তাই না? এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যই সেই মাস্টার প্ল্যান করেছিল। দিব্যা বলতে থাকে তুমি আসলে তোমার মা
মাকে চিনতে পারোনি। তুমি শুধু তার কেস ফাইল পড়ে কিভাবেই বা চিনবে? তোমার মা সেই সব অসহায় মানুষের কাছে দেবদূতের মতো ছিল। সে আমাদের মতো সবার জীবনকে বদলে দিয়েছিল। তাই আমাদের মতো মানুষ আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে আমি। সে তো আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছিল। তার মতো আর কেউ হয় না, আর কখনো হবেও না। তাই বলছি, তুমি তাকে যেতে দাও, আর কোনো ঝামেলা করো না, কারণ তুমি তাকে চিনতেই পারোনি। তাকে তার মতো থাকতে দাও। তেজাস দিব্যার কাছ থেকে এসব কথা শুনে এবার সোজা চলে আসে দিব্যার বাড়ি, আর সে সেখানের কিছু ফাইল চেক করতে থাকে। আর সেই সব কিছু চেক করে সে দেখতে পায় সেখানে ছিল তার মায়ের সাইকিয়াট্রিস্ট রিপোর্ট। সে সেখানে সবকিছু বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে, আর এইসব দেখে শুনে তো তেজাস একেবারে শকড হয়ে যায়। সে তো কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না যে এইসব কি পড়ছে সে। এদিকে সীমাকে দেখানো হয়। সে চলে আসে তার বাবার বাড়িতে, অর্থাৎ তেজাসের দাদুর বাড়ি। সেখানে আসার পরই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আর এখানেই রিভিল হয় অনেক বড় একটা সত্য। ছোটবেলায় একদিন সীমা তার মায়ের সাথে নাচ করছিল। সে অনেক বেশি হাসি খুশি ছিল, আর এই দৃশ্যটাই আমরা এর আগেও দেখতে পেয়েছি, যেটা বারবার সীমা স্বপ্নে দেখত। তো সে যখন তার মায়ের সাথে নাচ করছিল, তখনই তার বাবা তাকে রুমে নিয়ে আসে আর তাকে শারীরিকভাবে অ্যাবিউজ করে। এই সবটা তার মা এসে দেখলে সাথে সাথে পুলিশকে বলবে বলে জানায়, কারণ এই নোংরা কাজ কখনোই মেনে নেওয়া সম্ভব না। কিন্তু তার বাবা তখন তার মাকে আটকানোর অনেক চেষ্টা করে। শেষমেশ না পেরে সে তাকে খুনই করে ফেলে। সীমা এই সব কিছু দেখে, আর এর থেকেই সে চলে যায় গভীর ট্রমায়। এরপর থেকে সে একেবারে খাওয়া দাওয়াও ছেড়ে দেয়, আর এটাই তো খুবই স্বাভাবিক। এজন্য তাকে ডাক্তারও দেখানো হয়। ডাক্তার তার বাবাকে জানায় এরকম বাচ্চারা বিভিন্ন ট্রমাতে চলে যেতে পারে, তবে সময়ের সাথে সাথে সে সেই ট্রমার সাথে জড়িত থাকা সমস্ত স্মৃতি ভুলে যাবে আর আবারও স্বাভাবিক হবে, এটাই আশা রাখা যায়। তো দেখা যায় সেটাই হয়। সীমা এতগুলো বছর এই সব কিছু ভুলেছিল, কিন্তু জেলে সাইকিয়াট্রিস্টের মেডিকেশন নেয়ার মাধ্যমে সীমা তার পুরনো স্মৃতি আবারও ফিরে পায়। বর্তমানে সীমা তার বাবাকে বলে, কি তো এখন আমাকে টাচ করবে না? তুমি তো তার জন্য আমার মাকে খুনও করেছিলে। কি হলো বলো, এখন করবে না কিছু? নোংরা লোক কোথাকার। তার বাবা তখন সেখান থেকে সরে যায় আর বলে তার অনেক বড় ভুল হয়েছে। এরপর সে সীমাকে বলতে থাকে, আমাকে মাফ করে দাও। কিন্তু সীমা তার গলার লকেটটা খুলে ফেলে আর বলে, আমি অনেক কান্না করেছিলাম, অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তুমি কিছুতেই থামোনি। তাই আজ আমি এসেছি সব কিছু নিস্তব্ধ করতে। এই বলেই সে তার রশিটা বের করে তার গলায় চেপে ধরে। ঠিক তখনই সেখানে চলে আসে তেজাস। সে এসেই বন্দুক তাক করে তার দাদার দিকে আর তাকে ঘৃণার সাথে বলতে থাকে, তুই একটা জানোয়ার, অমানুষ। ছি, আমাকে এতগুলো বছর শুধু মিথ্যাই বলে আসলি। তুই আমার মায়ের জীবনটা ধ্বংস করেছিস, আমাকে এতিম করেছিস। আজ আমি তোকে মেরেই ফেলবো। এই বলেই তেজাস তাকে শুট করতে যায়, কিন্তু সীমা তাকে আটকায় আর বলে, তেজাস তুই খুনি না, তুই তাকে টাচ করে নোংরা হবি না। তেজাস তখন তার মাকে এতগুলো বছর পর মা বলে ডাকে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার মায়ের জন্য আজ খুব বেশি খারাপ ফিল হচ্ছিল তার। একটা মানুষ তার জীবনে আর কত খারাপ সহ্য করতে পারত, এর থেকে তো খারাপ কিছু আর হয় না। তো তার দাদা তখন অনেক অনুশোচনা আর ঘৃণায় সেখানেই নিজেকে শেষ করে ফেলে। দৃশ্য চলে যায় পরদিন। সীমাকে আবারও জেলে নেওয়ার জন্য রেডি করা হয়। আরুণ তখন সীমাকে বলে, সবকিছুর জন্য ধন্যবাদ মিসেস দেশপান্ডে। সীমা বলে, এখন আমি আবারও জিনাত হয়ে গেছি। আপনার জন্য আমি আমার ছেলেকে আবারও কাছে পেয়েছি, সেজন্য আপনাকে ধন্যবাদ। আরুণ তখন বলে, সব আইডিয়া তো আপনারই ছিল, তাও ওয়েলকাম। সীমা এরপর বলতে থাকে, ঠিক আছে আমি এখন যাচ্ছি, তবে আমাদের আবারও দেখা হবে। এবার পথে যাওয়ার সময় সীমা তেজাসকে বলে, আমার মনে হচ্ছে আমি কোনো পিকনিকে যাচ্ছি, জেলে নয়। তেজাস বলে, আরুণ স্যারের রিকোয়েস্টে সিকিউরিটি ছাড়াই আমি তোমার সাথে আসতে পারলাম, না হলে ব্যক্তিগতভাবে ড্রাইভ করা যেত না। সীমার পর বলতে থাকে, তানভীকে আমি আমার আশীর্বাদ দিতে পারলাম না, তুমি তাকে আমার হয়ে বলে দিও। আর আমাকে কি জেলে দেখতে আসবে? তেজাস বলে, হ্যাঁ অবশ্যই আসবো মা। তখনই গাড়িটা রং সাইডে চলে যায়। তেজাসকে তখন তার টিম ফলো করছিল, তাই তারা সেখানে গিয়ে দেখে তেজাসকে হাত করা লাগিয়ে পালিয়ে গেছে সীমা। তেজাস বলতে থাকে, আমাকে রাখো, আগে তাকে ধরার ট্রাই করো। ওদিকে দেখা যায় সীমা বাসে করে যাচ্ছে হাসতে হাসতে। হয়তোবা এটাই তার শুরু থেকে পরিকল্পনা ছিল যে
সব কাজ শেষে সে নিজেও মুক্ত হয়ে যাবে জেল থেকে। অবশেষে তার প্ল্যানও সাকসেসফুল হয়, আর সেই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে সামান্য ট্রমাও যে একটা মানুষকে কিভাবে তিলে তিলে শেষ করে ফেলতে পারে আর কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে সেটাই দেখানো হয়েছে আজকের গল্পে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।